বধূ বেশে বসে আছে 18 বছর কিশোরী কায়নাত আফরা মোহ। দীর্ঘ 3 ঘন্টা যাবৎ মাথায় ঘোমটা দিয়ে ভারী সাজে আর ভারী গহনা পরে অপেক্ষা করছে তার বরের। কিন্তু যার জন্য সে অপেক্ষা করছে তার আসার নামগন্ধ নেই। পুরো নাম কায়নাত আফরা মোহ। বাবা মা বলতে কেউ নেই তার। ছোট থেকে আশ্রমে বড় হয়েছে সে। ছোট থেকে শান্তই স্বভাবের। বাবা মায়ের অভাব বুঝতে পারলেও কখনো কারো সামনে সে প্রকাশ করেনি। নিজে টিউশনিং করে নিজের পড়ালেখা সে এইচএসসি পর্যন্ত টেনে নিয়ে এসেছে। এই পরিবারের বড় ছেলের সাথে বিয়ে হয়েছে মোহর। বিয়েটা হতে না হতেই তার স্বামী নিরুদ্দেশ। দেখা হয়ে ওঠেনি মোহর। তার স্বামীকে শুধু নামটাই শুনেছিল তার দাদি শাশুড়ির কাছ থেকে। তার স্বামীর নাম ফাইজান ফারিস ফাজ। বয়স 28 তার। আর মোহের বয়স 18। গুনে গুনে 10 বছরের বড় তার স্বামী তার থেকে। এতটুকুই সে জানে। মোহর বিয়েটা হুট করে হয়ে উঠেছে। মোহর বিয়েটা করেছে ঠিক এমনভাবে। ফ্ল্যাশব্যাক। মোহ তার প্রতিদিনের মতো টিউশনি শেষ করে বাসায় ফিরছিল। এমন সময় দেখলো এক বয়স্ক মহিলা রাস্তায় পড়ে আছে। সেইটার চারপাশে মানুষ ভিড় জমিয়ে পড়ে আছে। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। হন্তদন্ত হয়ে ছুটল সেখানে। কেউ সাহায্য করছে না। অথচ দাঁড়িয়ে তামাশা দেখছে। মোহ একটা রিকশা ডেকে বয়স্ক মহিলাটাকে নিয়ে সে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। মহিলাটাকে কেবিনে শিফট করে সব ফর্মালিটি সে পূরণ করল। আজ মাসে প্রথম তারিখে বেতন পেয়েছিল। এইসব পূরণ করতে যেয়ে তার অর্ধেক টাকা ফুরিয়ে গেল। কিন্তু মোহর সেটা মাথা ব্যথা নেয়। ওনার বিপি লো থাকার কারণে রোদের উত্তাপে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এখন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ঘন্টা দুয়েকের মাঝে জ্ঞান ফিরবে। আপনি রোগীর কে হন? ডাক্তার বের হয়ে জিজ্ঞেস করলো। আসলে উনি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিল। আমার কেউ হন না উনি। মোহ জবাব দিল। ডাক্তার এমন উদারতা দেখে ভ্রু কুঁচকে চলে গেল। একটা ফোন বাসে অনেকক্ষণ যাবৎ। পাশে গিয়ে দেখল তার বয়স্ক মহিলার ব্যাগ এটা। মোহ রিসিভ করবে কিনা বুঝছে না। রিসিভ না করলে ওনার বাড়ির লোক টেনশন করবে আবার। মোহ ফোন বের করে দেখল স্ক্রিনে নাম লেখা সুলেমান। হ্যালো মা, কই তুমি? এতক্ষণ হয়ে গেল আসলে না যে। ঠিক আছো তুমি? আর তুমি একা বের হয়েছে কেন একা? অপর পাশ থেকে বলে উঠল। আসসালামু আলাইকুম আঙ্কেল। প্লিজ প্যানিক হবেন না। আপনার মা আসলে রাস্তাতে বেহুশ হয়ে পড়েছিল। আমি ওনাকে হাসপাতালে নিয়ে এসেছি। এক নাগারে বলে উঠল মোহ। কি? কোন হাসপাতাল? সোলেমান বিচলিত কণ্ঠে বলে উঠল। মোহ সব ডিটেলস দিয়ে অপেক্ষা করতে লাগলো ওনার ফ্যামিলি আসার। এর মধ্যে নার্স এসে পেশেন্টের জ্ঞান ফিরেছে। মোহ দরজা ঠেলে কেবিনের মাঝে ঢুকলো। ওনার পাশে যেয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন? আসলে আপনার তো বিপি লো। এইভাবে একা বের হওয়া ঠিক হয়নি আপনার। আপনার ছেলে কল করেছিল। সরি। আসলে আপনার ফ্যামিলিকে জানানো দরকার ছিল, তাই রিসিভ করে ফেলেছিলাম। আপনার ফ্যামিলিকে জানানো হয়েছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। মোহ এক নিঃশ্বাসে বলে ফেলল। এতক্ষণ উনি মোহর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। উনি ইশারায় মোহকে কাছে ডাকল। পাশে বসাতে মোহর মাথায় হাত বুলিয়ে বললেন, নাম কি তোমার? মোহ তার নাম বলল। এরপর টুকটাক অনেক কিছু জিজ্ঞেস করলো মোহকে তিনি। তার মনে যে মোহকে বেশ ধরেছে তার কথাই বোঝা যাচ্ছে। এর মধ্যে দুজন মাঝবয়সী মানুষ আসলো। মা, আপনাকে কতবার বলেছি একা না বের হতে? কথা কি শুনবে না কখনো? মাঝবয়সী মহিলাটি বলে উঠল। তুমি আমাকে কত টেন্সে ফেলে দিয়েছিলে জানো? পাশে থাকা লোকটি বলে উঠল। আরে থাম তোরা, এত কথা বলিস। কানের পোকা বের হয়ে গেল। দিদা বলে উঠল। দিদার কথা শুনে ওনার দিকে ভ্রুকুচকে তাকিয়ে হেসে ফেলল। এই যে ছেলেটাকে দেখছো, যার ফোনে তুমি রিসিভ করেছিলে, আমার ছেলে এই সুলেমান। আর আমার বউ অ্যাব্রিল। দিদা বলে উঠল। মোহ দুজনকেই সালাম দিল। এই পিচ্চি আমাকে এখানে নিয়ে এসেছে। দেখ কত সুন্দর। দিদা বলে উঠল। এপ্রিল এগিয়ে এসে মোহর মাথায় চুমুকে দিয়ে বলল, মাশাল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ মা। আসলে কি বলে যে তোমার শুকরিয়া আদায় করব? না আন্টি, সমস্যা নাই। আচ্ছা, আমি এখন আসি। আমাকে দ্রুত ফিরতে হবে তো। মোহ বলল। সবার কাছ থেকে মোহ বিদায় নিয়ে চলে গেল। আমাদের ফারিসের জন্য এরে ভাবছি বউ করে আনব। দিদা বলে উঠল। মা, তোমার কি মনে হয় ও রাজি হবে? ও তো দেশে আসতে রাজি হয় না। তাও এবার তোমার জোরাজুরিতে সে আসে, অল্প কয়েকদিনের জন্য। সুলেমান অবাক হয়ে বলল। মোহর সব ডিটেলস নিয়েছিল দিদা। পরের দিন মোহর সবকিছু জেনে নিয়ে সুলেমান আর এপ্রিলকে জানালো। মেয়েটার কেউ নেই শুনে সুলেমান আর এপ্রিলের দুজনেই খারাপ লাগলো। কিন্তু তারা আতঙ্কে আছে যে ফারিস রাজি হবে কিনা। ফারিস অত্যন্ত রাগী আর বদমেজাজি। নিজে যা চায় তাই করে। কারো কথাই পাত্তা দেয় না। যেটা জিদ হবে
সেটা করেই ছাড়বে। অতঃপর দিদার কসম খেয়ে ফারিস বিয়ে করেই সেদিন রাত্রেই চলে যায় বাংলাদেশ ছেড়ে। আমেরিকায় চলে যায় ফারিস। যেখানে সে থাকে একবার চেয়েও দেখল না পুতুলের মতো তার জন্য অপেক্ষা করছে। বর্তমান চারপাশে গুঞ্জনে মোহর পুরনো স্মৃতি থেকে ধ্যান ভাঙল। এরকম এতিমকে কে বিয়ে করলে কে মাইনা নিব? ঠিকই, পোলা দেশ ছাড়া চলে গেল বিদেশ। কেউ একজন বলল, ঠিকই তো, তার মতো এতিমকে বিয়ে করে এনেছে, এটাই তো অনেক। বিড়বিড় করে বলে উঠল মোহ। দরজা ঠেলে এপ্রিল ঘরে প্রবেশ করলো আর বলল, তুই আমার মেয়ে, তোকে কারো পরিচয়ে বেঁচে থাকতে হবে না, তুই তোর পরিচয়ে বাঁচবি। মোহ এপ্রিলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এপ্রিলও কি বলে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারছে না। তার মনে এই ভয়টা ছিল, যা সত্যি হয়ে গেল। সুলেমান পটিশিয়ান আর সাথে নামকরা টপ বিজনেসম্যান বাংলাদেশে। বাংলাদেশের রিচ ফ্যামিলি সবাই ফার্স্ট ফ্যামিলিকে এক নামে চিনে। এভরিল ডাক্তার, সে হাসপাতালে ডিউটি করে। মোহর একটা ননদ আছে, যে ক্লাস 8-এ পড়ে। নাম ফারিহা। 3 বছর পর কেটে গেছে 3টা বছর। সেই কিশোর মোহ এখন 21 বছরে পা দিয়েছে। অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, ইংলিশ নিয়ে পড়ছে। আর ফারিহা ইন্টারমিডিয়েটে ক্যান্ডিডেট এখন। সুলেমান এভরিল আর দিদামোহকে নিজের মেয়ের মতো আগলে রেখেছে। কষ্টের টোকাও পড়তে দেয়নি। মুখ ফুটে কিছু চায় না মোহ, কিন্তু ভেতরে চাপা কষ্ট যে তাকে ক্ষত বিক্ষত করে রেখেছে। এভরিল সহ বাকি সবাই বুঝতে পারে। আর ফারিহার বেস্ট ফ্রেন্ড হলো মোহ। মোহকে সব কথাই বলে। মোহ বলে, ফারিস সবার সাথে কথা বলেও এভরিল ফারিসের সাথে কথা বলে না। এই 3 বছরেও ফারিস একবারও মোহর কথা জিজ্ঞেস করেনি। কেউ কথা তুললেই ফোন কেটে দেয়। সবাই কথা তোলে না। আর মোহর, ফারিসের ছবি দেখে মোহরের 3টা বছর কেটে যায়। এপ্রিল বুকের সাথে ঝাপটে ধরে মোহকে। মোহকে তিনি যে তার সন্তান ভাবে। অনেকবার ভেবেছে ফারিসের কাছে তালাক দিয়ে নতুন বিয়ে দেবে মোহর, কিন্তু মোহ এই কথা শুনলেই কেঁদে বুক ভাসায়। মোহ ফারিসকে না দেখে ফারিসকে তার জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছে যে সে। আমেরিকা ক্রিস্টাল হোটেলে বসে ড্রিঙ্কস করছে ফাইজান ফারিস ফাজ। আমেরিকার টপ আইকন, বিজনেস ডিল করছে, কিন্তু তার চোখ সামনে থাকে এক মেয়ের উপর বর্তমানে, যে ফারিসকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ফারিস বাঁকা হেসে চুমুক দিল গ্লাসে। ডিল পছন্দ না হয় সে পকেটে হাত দিয়ে অ্যাটিটিউডের সহিত হোটেল ত্যাগ করলো। তার যেটা পছন্দ না সেটার সামনে দ্বিতীয়বার তাকাবে না। অন্ধকার রাজ্যের বেতাস বাদশা আমি। বাঁকা হেসে ফারিস গাড়িতে উঠল। বয়স এখন 31 ফারিসের। 6 ফুট দেহের ফর্সা দেহে, সুঠম গঠনের সুদর্শন পুরুষে। মেয়েদের মুখের অলওয়েজ ব্রেকিং নিউজে থাকে সে। মেয়েরা তাকে গিলে খায় যখনই দেখে। নীল চোখ দেখে মেয়ের একটা কথা বলে, হট। কিচেনে একখানে শাশুড়ির জন্য চিকেন ভুনা করছে মোহ। আজ এপ্রিলের হসপিটালে নাইট আছে। মোহ প্রতিদিন কিছু না কিছু রান্না করে ফেলে সবার জন্য। এপ্রিল মোহকে নিজের হাতে সব শিখিয়েছে রান্নার ব্যাপারটা। সে যেন পিছিয়ে না থাকে কোনো কিছু থেকে। মোহকে তিনি কত ভালোবাসেন যে মোহর মনেই হয় না সে এতিম। টিফিন ক্যারিয়ারে সব খাবার প্যাক করে ড্রাইভারকে দিয়ে গাড়িতে রেখে দিল মোহ। তোর কি লাগবে মা এবার? সুলেমান জিজ্ঞেস করলো চা খেতে খেতে মোহকে। না বাবা, কিছু লাগবে না তো, সব তো দিচ্ছই। মোহ শান্ত স্বভাবে বলে উঠল, ওই তো কিছু চাইতে জানে কি, আমি ঠেলে ঠেলে ওকে জিনিস কিনে দিই। ফারিহা চিপস চিবোতে চিবোতে বলল। এপ্রিল ওপর থেকে নামছে অ্যাপ্রন পরে, চা খেয়ে বেরিয়ে পড়বে। এপ্রিল নিচে আসাতে মোহ চা দিল। দিদাও হজে গেছে, এই জন্য বাসাটা আরো বেশি ফাঁকা ফাঁকা লাগছে এই কদিন। নতুন সেমিস্টারের বই আর লাগবে তোর? এপ্রিল চায়ে চমক দিয়ে বলে উঠল, না মা, সব তো সেদিনই কিনে দিলা তুমি। মোহ বলে উঠল, এপ্রিল মোহকে পরিষ্কার বলে দিয়েছে, তাকে মা ভাবলে তাকে তুমি করে ডাকতে হবে, যেমন তাকে সে নিজের মেয়ে ভাবে। আসলে ফারিসের কোম্পানি আরও হিট খেয়েছে। গ্র্যান্ড পার্টি দিচ্ছে আমেরিকায়। ফ্যামিলিকে দেখতে চায়। আমতা আমতা করে বলে উঠল, কারণ সে জানে ফারিসের নাম উঠলে মোহ অনেক কষ্ট পায়। ফারিসের ছবি যেন দেখতে না পায়, এই জন্য এপ্রিল সব সরিয়ে রেখেছে। তবুও মোহ একটা ছবি কেমনে পেয়ে গেছে ওটাই দেখে সারাক্ষণ। ফারিসের রুমেও মোহকে এপ্রিল রাখে না, কারণ সে চায় না ফারিসের এমন ফেলে চলে যাওয়া কোনো খারাপ স্মৃতি মোহকে তাড়া দেয়। ফারিহার সাথে মোহ ঘুমায়। এপ্রিল কিছু বলছে, চুপচাপ চায়ের দিকে মনোযোগ। ফারিহাও চিপস খাওয়া বন্ধ হয়ে গেছে। মোহ লিভিং রুম ছেড়ে চলে গেল কিচেনে। কিছু বলল না, কোনো মতে বলল সুলেমান। তো এপ্রিল চোখ না তুলেই বলল, না মানে বলছিলাম আমারও তো বিজনেসের কাজে যাওয়া লাগে মাঝে মধ্যে, তাই আর কি। সুলেমান বলল, আমার হাসপাতালের ডিউটি ছেড়ে এরকম সো ক্রল জায়গাতে যাওয়ার কোনো ইচ্ছে নাই। এপ্রিল কথাটা বলেই বের হয়ে গেল। মোহ আড়াল থেকে সব শুনল, কিন্তু কিছু বলল না।
নিঃশব্দে চোখের জল ফেলল। সে তো জানে তার জন্য তাদের ছেলে ঘরে না ফেরার কারণ। সে তো অনেকবার চলে যেতে চেয়েছে, কিন্তু এপ্রিল কসম দিয়ে রাখছে যদি সে যায় তার মরামুখও কখনো সে দেখতে পাবে না। এই পরিবারের প্রতিটা সদস্যই তার কাছে প্রিয়, কারণ প্রতিটা মানুষ তাকে অসম্ভব ভালোবাসে। মোহর মাথার তেল থেকে হাতের আইফোন, পায়ের স্যান্ডেল সব এপ্রিল করে দেয়। কিছু বলতে হয় না তাকে। মোহর এইভাবে 3 বছর ধরে দেখে আসে অনেকেই। অনেক ফ্যামিলি মোহকে বাড়ির বউ করার উঠে পড়ে লেগেছিল, কিন্তু সুলেমান অনেক বড় পলিটিশিয়ান প্লাস বিজনেসম্যান। তাদের ফ্যামিলি প্লট স্ট্রং থাকার জন্য আরও চাহিদা আসতো। যারা প্রপোজাল দিত তারাও রিচ ফ্যামিলি থেকে বিলং করত। কিন্তু বিয়ের প্রপোজাল আসলে মোহর চোখ ভর্তি পানি থাকতো। সে তো তার স্বামীকে ভালোবাসে, যতই সে তাকে ফেলে চলে যাক। তার বুকে এক সমুদ্র ভালোবাসা, শুধু না দেখা ওই ফারিসের জন্য। ফারিস যদি একটাবার জানতো যে তার বউ কত অপসরী, একটাবার পিছন ফিরে তাকাতো তার বউ রংধনুর মতো সুন্দর, একটা জলজন্ত পুতুলকে সে যদি দেখতে পারত। তার বাসরাতে খাটের মাঝখানে বসে তার জন্য অপেক্ষার প্রহর গুনছে। ফারিহাকে ধরে মোহ কত হেসকি তুলে কেঁদেছে, সাথে ফারিহাও কেঁদেছে। ছোট হলেও মোহর সব কান্নার সাক্ষী ফারিহা। এপ্রিলের সামনে মোহ কাঁদতে পারে না, কারণ জানে সে কাঁদলে এপ্রিল নিজেকে এমনিতে অপরাধী ভাবে, আরো ভাববে। কাদা মুখ দেখে ফারিহা ছোট হলেও মোহকে সে প্রচন্ড ভালোবাসে। মোহর কষ্ট দেখে সেও একসময় কথা বলা বন্ধ করে দেয় তার ভাইয়ের সাথে। কিন্তু মোহ বলে, আমার জন্য তোমরা কথা বলা বন্ধ করলে আমি মরে যাব। কারণ ওনার না হয় মনে নাই তার জীবনে কোনো নারীর সাথে বিয়ে হয়েছিল। খোঁজ নেওয়া তো দূরেই থাক, আমি তো জানি আমি বিবাহিত। তোমাদের মাধ্যমে খোঁজ পাই আমি, আর তোমরা যদি কথা না বলো। এইসব ভাবতে ভাবতে মোহ ক্লান্ত শরীরে পা বাড়ায় নিজের রুমের দিকে। ফারিহা আর সলিমান চুপচাপ বসে আছে তারা। আসলে এই পরিস্থিতি দেখে অভ্যাস, কিন্তু আজকেরটা ঘোলাটে হয়ে গেছে বেশি। বাবা, এইভাবে চলবে না, কিছু একটা করতে হবে এবার। ফারিহা বলল, কি করবি? দেখলি না তোর মা কিভাবে চলে গেল। সুলেমান গালে হাত দিয়ে বলল, আমার বার্থডে কয়দিন পর, ভাইকে আমি ডাকবো ওই বাংলাদেশে যে করে হোক। ভাবির সাথে দেখা হোক তো। যদি ভাবি দেখে ভাইয়া একেবারের জন্য হলেও ভালোবাসে। ফারিহা বসে বলল, কিন্তু ফারিস কি আসবে? ওই তো কখনো বিয়ে নামক কোনো কিছু জড়াতে চায় না বলে এসএসসির পর বাহিরে জোর করে চলে গেছে। সলিমান বলে উঠল, ভাই আমার কোনো কথা ফেলতে পারে না, এইবার জোর করবই। ভাবিকে এইভাবে দেখতে পারছি না আমি। ভাবি ভাইকে অনেক ভালোবাসে বাবা, এমন পুতুলের মতো বউ ফেলে কেমনে যায়? ফারিহা জিজ্ঞাসানুভাবে বলল, যা পারিস কর। মোহর জন্য আমি 3 বছর ধরে ওর চোখে চোখ রেখে সঠিকভাবে তাকাতে পারি না। নিজের মেয়ে মনে করি আমি ওকে। হেল্প লাগলে জানাবি, বলে সুলেমান চলে গেল। ফারিহা এসব সিরিয়াস মুডে এসে প্ল্যান করতে লাগলো। এইবার যে করেই হোক প্ল্যান সাকসেস করতে হবে। এভরি ওয়ার্ডের ভিজিট শেষ করে ডিনার করতে কেবিনে আসলো। টিফিন ক্যারিয়ার খুলে নিজের পছন্দ দেখে মুচকে আসলো। সে জানে মোহ ফেভারি কিছু বানিয়ে দেয় যখন নাইট ডিউটি শুরু হয় তার। ফারিসের কথা মনে পড়ল এপ্রিলের। ছেলের সাথে কথা না বলে এই 3 বছর ধরে তিনি নিজেকে খুব কষ্টে সামলেছে। কোনো মা চায় তার সন্তানে তার কাছে আসুক, কিন্তু মোহর দিকে তাকালে তার ইচ্ছা জাগে না। ফারিহার ফারিস 2 সন্তান তার। ফারিহা অহংকার সবার সাথে দেখালেও মোহর মাঝে একদম পানিছে। আর ফারিস তার নিজের রূপ, স্ট্যাটাস, গেট আপ, অ্যাটিটিউড সবকিছু ছোটবেলা থেকে অহংকার করে। ইচ্ছা হলে কথা বলবে না, হইলে না। এভরিনের ননদ তার মেয়ের সাথে ফারিসের বিয়ে দেওয়ার জন্য এখনো প্রস্তুত। মোহ তার চোখের বিষ। উনি আসলে এপ্রিল মৌকে ঘর থেকে বের হতে দেয় না। এপ্রিলের মা নেয়। মোহর আচার আচরণ তাকে মা ভাবে এপ্রিল। এপ্রিলের এত যত্ন নেয় সে। সকালবেলা বিছানার উপর চিত হয়ে শুয়ে আছে ফারিহা। চিন্তা করছে অনেকক্ষণ যাবৎ। ভাবছে কল দেবে কিনা তার ভাইকে। কিছু না ভাবাই কল দিল। ভিডিও কল দিল। ফারিস বেডে তখন ওপত হয়ে শুয়ে আছে। ড্রিঙ্কসের নেশা এখনো ছুটে নাই। কল আসাতে দেখলো তার প্রাণপ্রিয় বোন কল করছে। রিসিভ করে বলে উঠল, এত সকালে ফোন দিছোস? ফারিস ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, ভাই সকালেটা, বেলা 12টা বাজে অলরেডি। ফারিহা বলল, আই নিড টু স্লিপ, কল ইউ লিটার। ফারিস বলল, নো, আই নিড টু টক। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট সামথিং ফর ইউ। ফারিহা বলল, কি? ফারিস বলছে, প্লিজ আগে প্রমিস করো তুমি যে দিবা আমি যা চাইব। ফারিহা বলল, ব্ল্যাকমেইল মারা বন্ধ কর, বল তোর কি চাই। ফারিস চোখ তুলে তাকালো, আমার বার্থডে কয়দিন পর, আর আমার ফেভারিট কালারের ড্রেস নিয়ে, ডিজাইন নিয়ে করিয়ে তোকে এখানে আসতে হবে। ফারিহা এক নিঃশ্বাসে বলে উঠল, ইম্পসিবল। তুই এখানে আয়, যা চাইবি তাই পাবি। ফারিস বলল, ভাই
একটা কিছু চাইলাম, দিলা না। আমি তো তোমার কাছে কিছুই চাই না। এভাবে নানান ইমোশনাল ব্ল্যাকমেল করলো ফারিহা। স্টপ ব্যাটারিং অন মি। ওকে, আই উইল কাম। ফারিস বলে উঠল। ফারিহা ফারিসের সাথে কানে হেডফোন গজে দিল। ওই সময় ফারিহা দেখলো মোহ গোসল করে চুল মুছিয়ে ব্যালকনিতে ফারিহা ব্যাক ক্যামেরা দিল। মোহর চুল তো অনেক বড় বড়, চুল ঝাড়তেছে। পিছন দিক থেকে ফারিসে ওঠা থেকে বসে গেল। বুকটা ধোক করে উঠল। কত মেয়েকে দেখেছে, কিন্তু এই মেয়েকে দেখে তার বুক এভাবে ধোক করে উঠল কেন? কে এই মেয়ে? ব্যাক সাইড দেখা তুমি এরকম করো ভাই? ফ্রন্টে আসলা দেখলে তোমার তো খবরই হয়ে যাবে। ফারিহা মনে মনে বলল। ফারিস কিছু জিজ্ঞেস করতে যাবে, ফারিহা আগে বিদায় নিয়ে ফোনটা কেটে দিল, প্লাস ওয়াইফাই অফ করে দিল। ফারিসকে কিছু বলার সুযোগ দিল না। সে জানে তার ভাই এখন ফিদা হয়েছে মোহর ব্যাগ দেখে। তার ভাইয়ের প্রতি অনেক মেয়ে নেশাক্ত থাকলেও তার ভাই কখনো কোনো মেয়ের প্রতি নির্ভর ছিল না। তার ভাই যে ফিদা হয়েছে এক পলক দেখাতে সে বুঝতে পারছে। প্ল্যান সাকসেস হওয়ার ধাবিতে সে খুশিতে বক্সাইরা নাচা শুরু করতেছে। বাকি প্ল্যান ফারিস আসার পর সাকসেস করবে। এদিকে ফারিস হতভম্ব হয়ে গেছে ফারিহার কল কাটা দেখে। অনেকবার কল দিল কিন্তু ডাটা অফ। মেয়েটিকে দেখে আমি হ্যাং হয়ে গেছি, ভাবতে পারছে না আর সে। শাওয়ার নিতে চলে গেল ফারিস। ফারিহা বক্সে জোরে গান দিয়েছে আর নিজে উড়াধরা নাচ করে যাচ্ছে। সে তার ভাইয়ের মনে ঝটকা দিয়ে পৈশাচিক যে আনন্দ পেয়েছে তা সে নিচে নিচে প্রকাশ করছে। মোহ রুমে আসছে যখন ফারিহা তাকে টেনে নিয়ে নিচে যাচ্ছে। মোহ ফারিয়ার স্বভাব সম্পর্কে অবগত। যখনই সে খুব খুশি হয় ধুমধারাক্কা গান বাজিয়ে নাচবে, আর মিন খারাপ হলে জোরে জোরে স্যাড সং বাজিয়ে শুনবে। মোহ ফারিয়াকে গোসলে পাঠালো ঠেলে। সে জানে ওকে এখন ঠেলে গোসলে না পাঠালে ঘেমে যাবে আর রাত ছাড়া গোসল করবে না, অতঃপর তার জ্বর বাঁধাবে। ফারিহা বক্সে গান ছেড়ে ওয়াশরুমে যায়া ওড়াধরা চিল্লাইয়া গান করে গোসল করতেছে। মোহ মুচকে এসে ফোন হাতে নিল। মোহ ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফারিসের প্রোফাইলে রেগুলার ঢোতার প্রতিক্ষণের কাজ দেখল। কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিছে, আফটার সিইং সামন ফিলিং হ্যাং ফর দ্য ফার্স্ট। অনেক মেয়েরা হোম লিখে লাইক কমেন্ট করে ফেলেছে। কেউ কান্নার রিয়েক্ট দিচ্ছে, আবার কেউ অ্যাংরি। মোহর চোখ ভরে উঠল। কাকে দেখে সে স্ট্যাটাস দিয়েছে আর ছবি দেখলো, ফেসবুক থেকে বের হয়ে গেল। আরে পাগলি, যদি জানতি তোরে দেখে বেচারা হ্যাংমারা এরকম স্ট্যাটাস দিছে, তোর ওয়ালে প্রথমবার। মোহর নিচে চলে গেল। লাঞ্চের সময় হয়ে গেছে। অ্যাব্রোলও নাইট ডিউটি করে ঘুমিয়ে গেছে। তাকে উঠিয়ে গোসল করতে পাঠালো। সুলেমানের অফিসে লাঞ্চ পাঠালো ড্রাইভারের হাত দিয়ে। মেসেজ করে দিল, বাইরের খাবার খাবা না বাবা, নয়তো মাকে বলে দিব। লাঞ্চ দিয়েছি সেটাই খাবা। এরই মধ্যে মায়ের ফোন বাজছে। কাছে গিয়ে দেখলো দিদা ফোন দিয়েছে। কল ধরে মোহ সালাম দিল। কিরে পড়ি, আমাকে ফোন দেস না কাল তুই? একটু মিথ্যে মিথ্যে রেগে বলল, দিদা সরি সুন্দরী, কাল একটু জলদি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই তোমাকে কল দিতে পারি নাই। মোহ নরম করে বলল। এই নিয়ে নাতবো আর দ্বিধার মধ্যে কথা চলল টুকটাক। লাঞ্চে সবাই খেতে আসলে এপ্রিল বলল, চল আজকে আমরা শপিংয়ে যাই, দিয়ে রাতে বাইরে থেকে খেয়ে আসবো। গতকাল আমার নাইট শেষ হয়ে গেছে মা, তুমি তো দেবী। ফারিহা খুশির ঠেলাতে বলে উঠল। ফারিহার মাথাতে একটা গাঁট্টা মারল এপ্রিল। মোহ মুসকে এসে খেতে আরম্ভ করলো। সে জানে তার চোখ ফোলা দেখে মা বুঝে ফেলেছি যে কাছি, তাই বাইরে নিয়ে যাবে। মা এরকম প্রায় করে যখনই বুঝি আমি কান্না করেছি। দুপুরে ফারিহা ওর বাবাকে ফোন করে সব জানালো। তার বাবা তো হেসে কোটি কোটি সাব্বাস দিছে ফারিহা। কিন্তু এর মধ্যে ফারিহা ঘুষিয়ে বসেছে নিউ কারের। অগত্যা তার বার্থডেতে গিফট করবে বলে সুলেমান প্রমিস করলো ফারিহাকে। বিকেল বেলা ফারিহা ডাটা অন করতে দেখলেও ভাইয়ের অসংখ্য মিসড কল। ফারিহা শয়তানি হাসি দিয়ে বলল, তুমি আমার ভাই হলে আমিও তোমার বোন, এইবার বুঝবা। ভাই বিজি আসি, পরে কথা হবে। ফারিহা ইচ্ছে করে এমন একটা মেসেজ পাঠালো যেন ফারিসের কিউরিওসিটি আরো বেড়ে যায়। বলে ডাটা অফ করলো আবার। এপ্রিল মোহ আর ফারিহাকে নিয়ে শপিং করতে বের হলো। ফারিহা এটা সেটা দেখছে আর নিব বলছে, আর এপ্রিল বিভিন্ন কুর্তি হাতে নিয়ে মোহকে কোনটাতে ভালো লাগবে তা দেখছে। কারণ বাইরে সে মোহ একদম সাইলেন্ট মোডে চলে যায়, কি লাগবে তার তাও বলে না। একটা ছেলে বেশ অনেকক্ষণ যাবৎ মোহকে খেয়াল করছে। প্লাজো আর কামিজের সাথে সুন্দরভাবে কভার করে হিজাব পরে আছে মোহ। কোনো সাজ নাই মুখে। এপ্রিলের হাসপাতাল থেকে কল আসেতে বাইরে গেল কল অ্যাটেন্ড করতে। আর ফারিহা মোহকে নিয়ে ট্রাওয়াল রুমের সামনে দাঁড়িয়ে নিজে ভেতরে গেল। মোহ ফোন হাতে নিয়ে দেখলো কটা বাজে। সামনে হুট করে কারো উপস্থিতি হওয়াতে মোহ চোখ তুলে তাকালো। নাম
ছেলেটি জিজ্ঞেস করে উঠল। এমন উদ্ভব পরিস্থিতিতে মোহ ঘাবড়ে যায় সবসময়। কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু নো হার নেম ডিয়ার? অ্যাব্রিল পেছন থেকে বলে উঠল। ছেলেটি ঘাড় কাত করে বলল, আপনি ওনার কে হন? ছেলেটি জিজ্ঞেস করলো, ওর আম্মা আমি। কি সমস্যা? চিনো কি তুমি আমার মেয়েরে? অ্যাব্রিল জিজ্ঞেস করে উঠল, না, জাস্ট পরিচিত হতে চাচ্ছিলাম। আন্টি ওর সাথে। ছেলেটি বলে উঠল, বাট মাই ডটার ডাজ নট ওয়ান্ট টু ডি দিস, লিভ আস। এই বলে অ্যাব্রিল মোহর হাত ধরে ওইখান থেকে চলে আসলো। ছেলেটি এখনো ঘাড় কাত করে ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা হাসি দিল। এভরিল মোহ আর ফারিহাকে নিয়ে একটু নদীর পাড়ি দিকে গেল। এরকম খোলা জায়গা আর খোলা বাতাস মোহর অনেক পছন্দ। ফারিহা মোহকে নিয়ে নদীর পানিতে এসে পা ভিজালো। একটা সুন্দর ছবি ক্যাপচার করলো দুজনের পায়ে। এরকম হাসি খেলে যদি ফারিসার মোহর সংসারটা সাজানো থাকতো, যদি এই ভেবে দীর্ঘশ্বাস ফেলল এভরিল। নদীর পাড় থেকে ঘুরে এসে তারা রেস্টুরেন্টে গেল। মা, আমি কিন্তু বিরিয়ানি খাবো। ফারিহার নাক কুচকে বলল, জানি তুমি এটাই খাবা। এভরিল চশমা উপরে তুলে বলল। এর মধ্যে সুলেমানও এসে জয়েন দিল। নিজের রেস্টুরেন্ট হওয়ার সুবাদে তাদের আপ্যায়ন সেই লেভেলের হলো। রেস্টুরেন্টে বসে মোহ আর তার পায়ের ছবি ফারিহা তার কভার ফটোতে দিল। কভার ফটো দিয়ে বলল বিড়বিড় করে সুলেমানের কানে, এবার মারলাম ফাঁকা ফিল্ডে চার। সুলেমান ফারিহার কথা আগাগোড়া কিছু বুঝল না। ফারিস এই মুহূর্তে গেল ফেসবুকে, কারণ তার নোটিফিকেশন আসছে যে ফারিহা ফারিহা কভার পিক চেঞ্জ করেছে। ওর ওয়ালে যে দেখলো ফারিহার পায়ের সাথে আরেক জোড়া পা। এমন ভিজা পা দেখে ফারিসের বুকের ভেতর দিয়ে হালকা ঢেউ খেলে গেল। সাথে সাথে ফারিহাকে মেসেজ, এই তোর সাথে এটাকে? ফারিহা জানে এমন কিছু হইব। মনে মনে ঢোলা বাজিয়ে মনে মনে নেচে নিল সে। ভাই খাইতে আসছি বাহিরে, পরে নক দিব। টুপ করে মেসেজ দিয়ে বাইর হয়ে গেল সে। কারণ সে জানে তার ভাই নজর দিছে এই প্রথম কোনো মেয়ের ওপর। আরেকটা পড়ানো যাক তার ভাইকে। যে মেয়েটার ব্যাক সাইড দেখে চুল আর পা দেখেছিল, সারাদিন আমি হাঁসফাঁস করেছি। এখন এই ভেজা পা দেখে মনে হচ্ছে ওরে আমার লাগবই, লাগবো। ব্যাস, যে করে হোক। কিন্তু কে মেয়ে? ফারিহার কে হয়? না, আর ভাবতে পারছি না। দ্রুত বাংলাদেশ যাওয়া লাগবে তার। এ বলে ফ্লাইটের টিকিট বুক করতে লাগলো ফারিস। রাতে বাড়ি ফিরে এসে খাবারের ছবিগুলো আপলোড সাথে ফ্যামিলিরও। মোহর মুখের ওপর স্টিকার মেরে দিল। ফারিস তখন ইনস্টাগ্রামেই ছিল। ফারিহার আপলোড করা ছবি দেখতে যেয়ে স্টিকার মারা মেয়ের মুখ দেখে বুক ধোক করে উঠল। এত মায়াভর্তি কারো চোখ হয়? ফারিস ভাবছে। ফারিহাকে মেসেজ দিলে ফারিস কিন্তু ফারিহা মেসেজ দেখে পৈশাচিক হাসি দিয়ে বলল, মাত্র তো আজকে দেখে ভাইয়া এরকম করছো, আর ভাবি সে 3টা বছর তোমার দহনে পড়ছে, আর একটু পড়ো। সুলেমানকে মেসেজ করলো ফারিহা, বাবা ছক্কা মেরে দিয়েছি। খেলা দেখে দেখে এই মেয়ের মাথাটা একেবারে গেছে। সুলেমান বিড়বিড় করে বলে শুয়ে পড়ল। আড়ালে রেখে যেইভাবে পেন দিচ্ছ তুমি, সামনে আসতে দাও। সব সুদে আসলে বুঝিয়ে ফেলবো। রাগে গজগজ করতে করতে বলল ফারিস। সকালবেলা ওয়াক থেকে এভরিল আর সুলেমান ফিরে এসে সামনে গাড়ি থেকে নেমে আসা মানুষটাকে দেখে অবাকের চরম পর্যায়ে অবাক। তাদের মুখটা খানিকটা না অনেকটা বড় হয়ে হা করে রয়েছে। সুলেমান হাসপাস দিয়ে বলে উঠল, ফারিস। এভরিলও অবাক হয়েছে অনেকখানি। সেই 3 বছর আগে গিয়েছে আর এখন আসে। তার ছেলে তার মতো চোখ পেয়েছে, যেমন সে তার মায়ের এই চোখের অধিকারী ছিল। ছেলে আমার আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। রোদ ফর্সা মুখে পড়াতে সারা মুখ লাল হয়ে উঠছে। কিন্তু এতদিন পর আসছে কি জন্য? মোহকে তালাক দিতে? বুকটা ধক করে উঠল অ্যাব্রিলের। ফারিস ক্লান্ত মুখে হালকা হাসি এনে তার বাবাকে জড়িয়ে ধরল। অ্যাব্রিল চলে যেতে চাইলে ফারিস তার মায়ের হাত ধরে সামনে আসে। অভিমানী মায়ের মুখ ফারিস 2 হাতের ওপরে তুলে বলল, মা, 3 বছর কথা বলনি, এবার তো বলো। এভরিল নিজেকে আর ধরে রাখতে পারে নাই। হাউমাউ করে ছেলেকে ধরে কেঁদে দিয়েছে। সুলেমান, এভরিল আর ফারিস একে অপরকে জড়িয়ে ধরে আছে। এনাফ, আই এম সো টায়ার্ড, নিউ টু স্লিপ। ফারিস বলে উঠল। এভরিল ফারিসকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। সুলেমান বিড়বিড় করে তখন বলেছিল, বাপকা বেটি, ফারিহা তাহলে এই 4 ছক্কা মেরেছে, আর সে এটার কথা আমাকে বলেছিল। ওয়াও, মাই আমার একদম ম্যাক্সওয়েল, খালি 4 ছক্কা মারে। আপন মনে হাসতে হাসতে বাড়ির ভেতরে চলল। ফারিস নিজের রুমে ফ্রেশ হতে চলে গিয়েছে। ফ্রেশ হয়ে ফারিস দরজা লক করে লম্বা ঘুম দিল। কাল থেকে ফারিস যখনই চোখ বন্ধ করেছে, তখনই ওই মায়াভরা চোখটা বারবার দেখতে পাচ্ছে। এদিকে সুলেমান আর এভরিল ভাবছে, ফারিস তো আসলো, কিন্তু মোহকে যদি ডিভোর্স দেয়, ও তো বেঁচে থেকেও মরে যাবে।
এভরিল বলল, তেমন কিছু হবে না, ভরসা রাখো। সুলেমান এভরিলের হাত ধরে বলল, সকাল 10টা। ফারিসের রুমে যাওয়া চুপি চুপি মোহর কাজ নিত্যদিনে। আজও গেল, কিন্তু অবাক হলো, দরজা লক দেখে একটু অবাক হলো। পরে ভাবলো, মা হয়তো করেছে যেন আমি না আসতে পারি। তাই আবার ফিরে গেল নিজের ঘরে। বেলা 12টার দিকে ফারিহা ঘুম থেকে উঠল। উঠে মোহকে খুঁজছে। ভাবি, দিলকা পিঞ্জিরা কিধার হো? ঘুমু ঘুমু কণ্ঠে বলছে ফারিহা। দুই দিকে চুল ভেদে আছে, টি শার্ট মিকি মাউজের আর পায়জামা হাঁটু অব্দি উঠে আছে। আওলা ঝাওলা হয়ে শুয়ে থাকার সব এলোমেলো হয়ে আছে তার। ফারিহার এমন ডাক শুনে মোহ জলদি ঘরে আসে। আর ভাবছি না জানি কি হলো। এই, কি হয়েছে তোমার? চিল্লাইতেছো যে? মোহ জিজ্ঞেস করে উঠল। এই মাদার তেরেসা। ফারিহা মাথা নিচু করে বলছে। মোহ এই নাম শুনে ফিক করে হেসে দিল। সে মোহকে বিভিন্ন নামে বিভিন্ন সময়ে ডাকে। মোহ পাশে এসে বলল, কি হয়েছে আমার পাখির দেখি? জানো ভাবি, কাঁদো কাঁদো কণ্ঠে বলল ফারিহা। কি বলো? মোহ উদ্গ্রীব হয়ে আছে কি হয়েছে শোনার জন্য। আসলে আমি কার বাসায় আছি এটা মনে করতে পারছি না। এইটা মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট, আমার অত্যন্ত জরুরি ইমার্জেন্সি লাইন চালু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সেখানে না গেলে পরের বাসার পরের ঘরে বাসাইয়া দেব আমি। ফারিহা বলল। মোহ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সে বুঝতে পারল ফারিহা এমার্জেন্সি লাইন বলতে কাকে বুঝিয়েছে। আচ্ছা চলো ওয়াশরুম। হাত ধরে মোহ ফারিহাকে নিয়ে যাচ্ছে। ফারিহা যেতে বলল, তুমি যদি আজ না থাকতে আমার ইমার্জেন্সি লাইন আজ লিক হয়ে যেত। আই লাভ ইউ। এ বলে মোহর গালে চুমু দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মোহ ভাবছে, এই মেয়ের হুঁশ থাকে না ঘুম থেকে উঠলে। নিজের বাড়ি চিনতে না পেরে বলে, কার বাড়িতে আসি? না জানে বিয়ে হইলে বাসরের পরের দিন না বলে ওঠে, এই, আপনি কোন আফ্রিকার উগান্ডার মানুষ? বাসর আর স্বামীর শব্দটা উচ্চারণ করে নিজের মন থেকে একটা লম্বা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। মোহ নিজে যে দেখলো এভরিল আর সুলেমান তখন থেকে কি বিড়বিড় করছে। মোহকে দেখে চুপ হয়ে গেছে। আরেকটা কেমন হাসি দিল। চা দিব? মোহ বলল, হ্যাঁ চা দে। তোর হাতের চা খাওয়ার জন্য কখন থেকে বসে আছি। সুলেমান কেমন ভরকে যেয়ে বলল, আচ্ছা দিছি। মোহ মিষ্টি হেসে বলল, কারো মনের আর কথার প্যাচ কিংবা কেউ যে তাকে কটূক্তি করছে তার পিছন ফিরে সামনে হেসে হেসে কথা বলছে, এই মেয়ে বুঝতে পারে না। মোহ এত বেশি সোজা সরল দেখে এই পরিবারের প্রতিটা মানুষ তার জান হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বেগম রোকেয়া এত উদারতা কেন? একদম মেরে দেব। চুপচাপ নিজের ছাড়া আর নামার ছাড়া কারো প্রতি দরদ দেখালে। ফারিহা রেগে বলেছিল কথাগুলো, কারণ ফারিহাদের এক কাজিন তাদের বাসায় এসেছিল। মোহ তাদের সামনে নাস্তা প্লেট রেখেছিল। মোহ যাওয়ার পর তাদের মাঝে একজন বলেছিল, এখনো এতিম মায়ারে রাখছো তোমরা? এই মেয়ের জন্য তোমার ছেলে এখনো বাড়ি ফিরে না। মোহ সব শুনেছিল, কিন্তু টু শব্দটি না করে অতিথিদের আপ্যায়ন করাতে ব্যস্ত ছিল সে। এইসব দেখে সেদিন ফারিহা এতগুলো ঝেড়েছিল তাকে। চা দিয়ে মোহর কানে কল আসে ভার্সিটি থেকে। প্র্যাকটিক্যাল ক্লাস নাকি আজ আছে দুপুরে, সেজন্য যেতে হবে। মোহ রেডি হয়ে ভার্সিটিতে গেল। বাসাতে তো আর খেতে পারবে না। এপ্রিল আবার টাকা দিল। মা, তোমার দেওয়া অনেক টাকা জমায় আছে, এখন লাগতো না। মোহ বলল, আছে রাখতে দে, তুই খরচ করিস না, এতে তোর দোষ। এপ্রিল বলল, মোহ টাকা নিবে না। এপ্রিল ধমক দিয়ে ব্যাগে গুজে দিল। অবশেষে হার মেনে মোহকে নিতে হলো। এমন পরিবারের মানুষের ভালোবাসা দেখে সে বাঁচার জন্য আস্থা খুঁজে পায়। গাড়ি ওয়েট করছে, বের হ, আর পৌঁছে কল দিবি। এপ্রিল বলল, হুম। মোহ বেরিয়ে পড়ল। এপ্রিল তাকে গাড়িতে তুলে যতক্ষণ গাড়ি না ছাড়ছে ততক্ষণ দাঁড়িয়েছিল। বিদায় দিয়ে বাড়ি আসলো দুপুরবেলা। ফারিহা, সুলেমান আর এভরিল একসাথে খেতে বসেছে। টেবিলে রাখা খাবারের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে ফারিহা। ভাইয়ার পছন্দের খাবার সব আজ। আজ তো ওর জন্মদিন না? ফারিহা জিজ্ঞেস করে উঠল। সুলেমান আর এভরিল একে অপরের মুখে চাওয়াচাড়ি করছে। তুমি কাল যে 4 ছক্কা মেরেছ, এইগুলো এখন আমার পক্ষ থেকে পুরস্কার। সুলেমান চেয়ার টেনে বসতে বলল, মারছি আমি? পছন্দের খাবারও হবে আমার মতো করে। ভাইয়ার পছন্দের জ্ঞান। নাক ফুলে উঠে বলে উঠল ফারিহা। ওপর থেকে ফারিস নামছে। 3 কোয়ার্টার প্যান্ট আর ঢিলা টি শার্ট ব্ল্যাক কালার। উফ, মাখনের মতো হয়ে আছে। ফারিসকে ওপর থেকে নামতে দেখে ফারিহা ভূত দেখার মতো চমকে উঠেছে। 4 ছক্কা ময়দানে মারলাম আমি, আর তুমি এত জলদি আউট হলে চলে আসলা ভাইয়া। ফারিহা ওর বাবার কানে বলছে, এই লাইলি, তোমার মজনু আইসা ভাত খাইব। আর আজই তোমার ক্যাম্পাস যাওয়া লাগলো। আজ তো একটা বোরিং মাইয়া, যার জন্য 3 বছর ধরে আহামরি করলো। আয়েশা হাজির। আর নায়িকা সিনেমার মতো গায়েব ভুল টাইমে।
ফারিহা বিড়বিড় করে চলেই যাচ্ছে। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে মোহর। সামনে থাকা ব্যক্তিটার উপস্থিতি তাকে পোড়াচ্ছে নাকি উষ্ণতা দিচ্ছে বুঝতে পারছি না। 3 বছর পর, হ্যাঁ, 3 বছর পর সশরীরে সেই মানুষটাকে দেখছি যে তাকে ফেলে চলে গিয়েছিল। সেই মানুষটাকে দেখছে যে মানুষের ছবি দেখে তার সকালটা শুরু আর রাতটা শেষ হয়। হ্যাঁ, তার ফারিস, শুধু তার মনের গহীনে বাস করা সুপ্ত আলোর এক তরফার মাঝে বিরাজমান। ফ্ল্যাশব্যাক। দুপুরে সবার সাথে খেতে আসে যখন ফারিসকেও কোনো কথাও তোলেনি, ফারিসও কিছু বলেনি। খাওয়া শেষে ফারিস ফারিহাকে বলল, তোকে খাওয়ার শেষে যেন রুমে পায়। এই বলে ধপাধপ পা ফেলে ওপরে চলে গেল ফারিহার মুখখানা তখন এরকম। ফারিহাও প্রস্তুতি নিয়ে খাবার শেষ করে ফারিসের রুমে গেল। সুলেমান একটু হলেও আন্দাজ করতে পেরেছে কি বলতে পারে ফারিস। এপ্রিল জিজ্ঞেস করতে যেও থেমে গেছে। ভাই আসবো? নক করে ফারিহা বলল, তুই আবার কখন থেকে নক করে আসিস ঘরে? ফারিস ভ্রুকুসকে জিজ্ঞেস করল। বইয়ের ওপর থেকে মুখ উঠিয়ে, এটা ভদ্রতা। মুখ ভেঙচি দিয়ে ফারিস কথা বাড়ালো না, সোজা প্রশ্ন করল, আগে তো সবসময় ফ্রি থাকতি, আজ 2 দিন যাবত তুই কি নিয়ে এত বিজি যে আমার কল টেক্সট কিছুর উত্তর দেস নাই? ফারিস থমথমে গলায় জিজ্ঞেস করলো। এই রে, সারছে। কোরবানির জন্য মনে হয় আমারে পাইছি আজ, বিড়বিড় করে বলে উঠল ফারিহা। হোয়াই ইউর মাউথ শাট নাও। ফারিস কিছুটা রেগে বলল, ইয়ে মানে, সত্যি 2 দিন ব্যস্ত ছিলাম ভাই। ফারিহা ভাইয়ের রাগ দেখে বলল, যতই বাঘিনী হয়ে ঘুরে বেড়াক না কেন, ফারিসের সামনে বিড়াল হয়ে যায় সে। দেখ, আমি কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করব না। তুই যে ইচ্ছে করে এসব করছিস আমি জানি সেটা। এখন আমার একটা কথার সোজা সাপটা উত্তর দে। ফারিস বসা থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি? ফারিহা বলল, এটা কি সেই মেয়ে যার সাথে আমি বিয়েতে আবদ্ধ হয়েছিলাম? ফারিসের গলা কাঁপছে। বলার সময় ফারিহা কিছু বলছে না, শুধু একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ডিভোর্স দিতে আছো ভাবিকে? এই কথা শুনে ফারিস শতভাগ শিওর হয়ে গেল যাকে 2 দিন আগে দেখে দেওয়ানা হয়েছে সে, যার জন্য 2 রাতের ঘুম হারাম হয়েছে, যার জন্য এই মন যেটা কখনো তার অবাধ্য হতো না, তার মন এখন এই মেয়ের এক পলক দেখার জন্য অস্থির হয়ে আছে। এখানে আসার পর তার চোখ শুধু যে তাকেই খুঁজে বেড়াচ্ছে। কোথায় সে? ফারিস জিজ্ঞেস করলো। ফারিহা কিছু বলল, শুধু হেসে কিছু জানিয়ে দিল, তুমি যার জন্য 3টা বছর বাড়ি আসনি, যার কথা উঠলেই তুমি কথা না বলার হুমকি দিয়েছো, যাকে নববধূর সাজে ফেলে চলে গেছো, তুমি কি ভেবেছো যারে তুমি ঘেন্না করো সে তোমার সামনে এতদিন আসেনি, আবার এখন আসবে? প্লিজ বোন, বল না, কই সে? আমি জানি আমি ভুল করেছি, অনেক বড় ভুল। ওকে দেখার জন্য আমার ভেতরটা হাঁসফাঁস করছে, ভেতরটা পড়ে যাচ্ছে। ওকে না পেলে মনের দমটা বেরিয়ে যাবে এক্ষুনি। 2টা দিন আমি খাইতে ঘুমাইতে কিছুই পারিনি, একটা সেকেন্ডের জন্য আমি শান্তি পাইনি। মনে হচ্ছে ওকে না দেখলে আমি মরে যাব। ফারিস বলল, ভাইয়া, মাত্র 2টা দিন, আর ভাবি 3 বছর। এই 3 বছরে তার ভেতরটা কুড়ে কুড়ে খেয়েছে এইসব স্মৃতি। 3টা বছরে সে কাঁদতে কাঁদতে প্রতি রাতে ঘুমাইছে। পারবে কি মুছে দিতে? ফারিহা বিদ্রুপ করে বলল, আমি জানি না ওর ঘা মুছতে পারবো কিনা, বাট আই নিড হার এনিহাউ। ও চাক বা না চাক, ওই যখন আমার সামনে ধরা দিয়েছে আমাকে ওর কাছেই থাকতে হবে। ফারিস চোখ মুখ শক্ত করে বলল, যদি না চায়, যদি সে মুক্তি চায়, যদি সে তোমাকে এখন দেখে মানতে না পারে, যদি সে ভাবে যে আমাকে এত কষ্ট দিয়েছে তার কাছে কেন যাব আমি? ফারিয়া অনেক কথা বলল, ওর চাওয়াটা আমি আগে রাখিনি, এখন রাখবো। ওই চাইলেও ওই আমার, আর ও না চাইলেও ওই আমার। আই নিড হার বাই এনি কস্ট। ফারিস চোখ মুখ শক্ত করে বলল। ফারিহা কি বলবে বুঝে উঠতে পারছে না। সে অন্তত এতটুকু বুঝতে পারছে তার ভাই এখন মোহর জন্য পাগল। মোহকে পাওয়ার আকুল আবেদন 2 চোখ জুড়ে। এদিকে বিকেল হয়ে গেছে, মোহ বাড়ি আসেনি এখনো। সন্ধ্যার আগ দিয়ে বাড়ি আসলো মোহ। বাড়ি এসে গোসলে ঢুকেছে। বাহিরে যে গরম পড়েছে। এদিকে বারিশের বুক ধকপক করছে। মোহ বাড়ি আসছে যখন, অবশ্য খবরটা ফারিহা নিজেই দিয়েছে। ফারিস ফারিহার রুমে যেয়ে দেখলো মোহ গোসলে। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। সোফায় পা তুলে মোহর ওয়েট করছে। এদিকে আধ ঘন্টা পর মোহ গোসল ছেলে সালোয়ার কামিজ পরে বের হয়ে আসে। ওড়না তার বাইরে, ভেজা চুল গলাতে লেপটে আসে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হচ্ছে। মোহর বের হয়ে যখন আসলো, সামনে বসে থাকা মানুষটার ওপর যখন চোখ গেল, সে বোধ দেখার মতো চমকে উঠল। শরীরটা মনে হচ্ছে অসাড় হয়ে আসছে। দাঁড়িয়ে থাকার ভারসাম্যটা হারিয়ে ফেলছে। না, আর পারছে না সে। দৌড়ে যেয়ে ওয়াশরুমের ভেতরে যে দরজা লক করে ডুকরে কেঁদে উঠল। এতক্ষণ ফারিস মোহর দিকে এক দৃষ্টিতে নেশা ভরা চোখে তাকিয়েছিল।
কোনো মেয়ের নেশা এতটা গ্রাস করেনি যতটা এক পলকে সে করে গেল। গলায় পেছানো ভেজা চুল। উফ। লম্বা এক নিঃশ্বাস নিয়ে বলল, আমার বউ। বর্তমান। ওয়াশরুমের দরজাতে ধপাধপ আওয়াজ পড়ছে। ওপেন দ্য ডোর। ড্যামিট। ভেতরে কি করছো তুমি? ফারিস চিল্লিয়ে বের হতে মোহকে, কিন্তু মোহ ওয়াশরুমে কেঁদে বেহুশ হয়ে পড়েছে। লাস্টে যখন কোনো রেসপন্স না পেল ফারিস, তার ভেতরটা অজানা ভয়ে নাড়া দিল। ধাক্কাধাক্কির আওয়াজে উপরে সবাই এক দৌড়ে আসলো। দরজা যখন ভেঙে ফেলা হলো, ফারিস ভেতরে যে দেখলো মোহ ফ্লোরে বেহুশ হয়ে পড়ে আছে। তার জানটা মনে হচ্ছে বের হয়ে গেল। ফারিস দ্রুতপদে কোলে তুলে এনে বেডে শুয়ে দিল। অ্যাব্রিল নিষেধ করতে গেলে সুলেমান বাধা দেয়। যার দায়িত্ব তাকে করতে দাও এখন। পুরনো কিছু ধরে থাকলে বর্তমানটা আমাদের নষ্ট হবে। খুব একটা মিষ্টি গন্ধ মোহের নাকে এসে বাড়ি খাচ্ছে বারবার। তার ঘুমের ঘরে মনে হচ্ছে কেউ তাকে অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চোখ খুলতে তার ইচ্ছে করছে না। চোখ যখন খুলল, তখন দেখল কারো বুকের সাথে লেপ্টে শুয়ে আছে। বুকটা ধক করে উঠল। চোখ তুলে ওপরের দিকে তাকিয়ে দেখল ফারিস তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কল্পনা কিনা ফারিসের উদাম বুকে একটা চিমটি দিল। আউচ। ফারিস হালকা চিৎকার দিল। মোহ অমনিতে ধরাস দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। সাথে সাথে এক চিৎকার, মা। মোহর এমন চিৎকারে ফারিসের কানে মনে হয় তালা লেগে গেল। রুম সাউন্ড প্রুফ হওয়ার সুবাদে চিল্লানি বাহিরে যায়নি। মোহ থরথর করে কাঁপছে। আর মোহরে কাঁপাকাঁপি দেখে ফারিস ভেতর ভেতর আনন্দ পেলেও মোহর সামনে গম্ভীর মুখ প্রকাশ করে আছে। কাম হেয়ার। গম্ভীর মুখে বলল ফারিস। মোহ এখনো ঠাঁই মেরে দাঁড়িয়ে আছে। 3 বছর পর এই মানুষটার সামনে সে নিজের চোখ দেখেও দেখছে না, মন বাধাও মানছে না। আর বেহায়া কানের কথা কি বলবো, আরেকটা লাইন শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মোহর রিয়াকশন না দেখে ফারিস নিজে টেনে হাত ধরে নিয়ে আসলো। মোহর সারা শরীর বেয়ে মনে হচ্ছে কারেন্ট বয়ে গেল। বুকটা কেমন ধুকপুক করছে। চিল্লালে কেন? মোহর চুল কানের পেছনে গজি দিয়ে ফারিস বলল। ফারিসের এমন বিহেভিয়ার দেখে মোহর চোখ তো কপালে। কারণ সে যতটুকু জানে, ফারিস তাকে মেনে নিতে পারেনি বিধে বিয়ের দিন তার মুখ না দেখে এভাবে চলে গেছে। চোখ ভর্তি জল নিয়ে তাকিয়েছে মোহ ফারিসের দিকে। একটু সরে আসলো সে ফারিসের থেকে। ফারিস আরেকটু কাছে গেলে মোহ ইশারায় না করে কাছে না আসার জন্য। ফারিসের ভেতরটা মনে হচ্ছে স্যাঁত করে উঠল। মোহর এমন ইশারায় কাছে না আসার, অনুমতি না দেওয়ার। মোহ চোখের জল এক হাত দিয়ে মুছে বেরিয়ে যেতে লাগলে ফারিস বলে উঠল, স্টপ। আই ডোন্ট গিভ ইউ পারমিশন টু গো আউট। এমন থমথমে গলা শুনে মোহ দাঁড়ালো ঠিকই, কিন্তু পিছন ফিরে তাকালো না। সে ভেবেছে ফারিস এবার তাকে হয়তো ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। ফারিস অয়ারের কদম চালিয়ে মোহর কোমর 2 হাত দিয়ে ধরতে গেলে, আপনি যা চাইবেন তার যে জন্য এসেছেন, এখানে এসেছেন, আমার পক্ষে দেওয়া সম্ভব না। কোনো কিছু না বুঝে এই জবাব দিয়ে গেট খুলে বেরিয়ে পড়ল। ফারিসের চোখ রাগে একদম লাল হয়ে গেছে। এত অ্যাভয়েড। হা। সে তো এখনো জানে না আমি ফাইজান ফারিস। আমাকে ইগনোর করার শাস্তি একদম তিলে তিলে সুদে আসলে দিব। আর কি বললো ও? আমি যা চাই সে দিবে না। বাট সরি টু সে বেবি, আমি যা চাই তো নিয়েই ছাড়ি। আর সেখানে তুমি আমার বউ। তোমাকে তো আমি চাই চাই, সেটাতে তুমি অনুমতি না থাকলেও। বাঁকা হেসে বলল, লিভিং রুম। সবাই নিচে বসে আছে, অপেক্ষা করছে মোহ আর ফারিস নিচে নেমে আসার, কিন্তু এখনো আসে না। শুধু ফারিসের রুম থেকে বিভিন্ন ভাঙচুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই 100 মাসে এই ছেলের কিছু হলেই ভাঙচুর আরম্ভ করে। সুলেমান বিড়বিড় করে উঠল, এভরির উপরে অনেকবার যেতে চেয়েছিল, কিন্তু ফারিহা আর সুলেমান আটকে রেখেছে তাকে। পায়চারি করছে সারা লিভিং এরিয়া জুড়ে। মোহ ওয়াশরুমের দরজা খুলে বদ্ধ করে মুখ চেপে কাছে। এত বছর পর তার স্বামীকে দেখছে। কি জন্য আসছে তাকে মেনে নিতে? অবশ্যই না, তাকে তার জীবন থেকে একদম বিতাড়িত করার জন্য এসেছে সে। রাতের বেলা লিভিং রুমের পরিবেশ থমথমে হয়ে আছে। কারণ ফারিস আর মোহকেও নিচে নামে নাই। মোহ মাথা ব্যথার অজুহাত দিয়ে আগের রুম লক করে শুয়ে গেছে। ফারিহা থাকতে না পেরে এই দম্ভতকর পরিস্থিতিতে উপরে গেল ভাইয়ের রুমে। 2-1 বার নক করলো, তবে সাড়া নাই। ভাইয়া দরজা খোল, তোদের টেনশনে বাকি সব মরে যাইতেছে। আর রুম লক করে কি জব করতেছোস? ফারিহা বলে উঠল। এ কথায় মনে হয় টনিকের মতো কাজ হলো তার। দরজা খুলে বের হয়ে আসলো সে, কিন্তু ফারিহাকে কিছুর সুযোগ না দিয়ে নিচে চলে ধপাধপ পা ফেলে। ফারিহা রুমের হাল দেখে হতবাক। রুমের সব জিনিসের ওপর সে মর্মান্তিক অত্যাচার হয়েছে সেটা সে বেশ বুঝতে পারছে। বুয়াকে ডেকে রুম পরিষ্কার করতে বলল। ফারিহা নিচে যেয়ে দেখল বাবা মায়ের সামনের সোফাতে ফারিস বসে আছে। 2 হাঁটুর ওপরে 2 হাত ভর দিয়ে থুতনিতে রাখছে। কি হয়েছে বলবা কি? সুলেমান জিজ্ঞেস করলো। তুমি না বললে?
বুঝতে পারবো কি করে? তাছাড়া তুমি এখানে এসেছো কোনো কিছু বলার জন্যই, তাই না? এপ্রিল ইতস্তভাবে বলল। ফারিস এইবার চোখ তুলে তাকালো। চোখগুলো দেখে এপ্রিলের বুকটা ধক করে উঠল। অসম্ভব লাল হয়ে আছে। আর সবচেয়ে অবাক করার বিষয়, সে যে কেঁদে চোখ ফুলিয়ে রেখেছে সেটা। কারণ ফারিস কষ্ট দিবে কিন্তু নেয়ার মানুষ না। ফারিস ধীর পায়ে কাছে এসে মায়ের হাঁটুর কাছে বসলো। মা। ফারিস এভরিলকে ডেকে থেমে গেল। আসলে সে এই এক প্রথমবারের মতো গুছিয়ে কথা বলতে যেও পারছে না। এপ্রিল হয়তো আন্দাজ করতে পারছে ছেলের পরিস্থিতি। তাই তিনি এগিয়ে গিয়ে ফারিসের হাত দুটো নিজের হাতের মুঠোতে নিয়ে চুলে হাত বুলিয়ে দিল। আই নো দ্যাট আই মেড এ মিস্টেক। আই অলসো নো দ্যাট হোয়াই ডিড ইন পাস্ট ইট ইজ রং। ফারিস এইটুকু বলেই থামল। কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো। আমার ভুলের জন্য আমাকে যা শাস্তি দিবা তুমি দাও, কিন্তু ও যেন আমাকে ছেড়ে চলে না যায়। ও আমাকে ভুল বুঝে আছে, আমি জানি। আমার উচিত হয়নি তাকে এভাবে ফেলে চলে যাওয়াটা। কিন্তু মা, আমি আসলে জড়াতে চাই না কোনো শিকলে। কিন্তু এই শিকলটাই আমাকে তার সাথে এমনভাবে আবদ্ধ করেছে যে আমি চাইলেও তার থেকে দূরে থাকতে পারবো না। আমি যদি একটু চিন্তা করি, দূরে চলে যাবে সে। আমার দমটা বন্ধ হয়ে আসে মা। একনাগাড়ে কথাগুলো বলল ফারিস। অ্যাব্রিল স্তব্ধ হয়ে গেছে ফারিসের এমন কথা শুনে। সে এখনও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আই নো মা, আমার এই দুদিনে যতটা দম বন্ধ হয়ে আছে ঠিক ততটাই ওর এই 3 বছরে হয়ে আছে। কিন্তু মা, আমি তো এখন ওকেই চাই, যে করে হোক। ফারিস চোখ মুখ শক্ত করে বলল। কিন্তু এত বছরের ঘা যা সে পেয়েছে মুছে ফেলা কি সম্ভব? অ্যাব্রিল বলছে, আমি সব পারবো। বাঁকা হাসি দিয়ে উপরে চলে গেল ফারিস। এপ্রিল, সুলেমান আর ফারিহা এখনো হতভম্ব হয়ে নিচে আছে। রাতের বেলা। এই, তোর রুমে চল। মোহ ওখানে ঘুমাবে কেন? আমি আসছি, আমার ঘরে ঘুমাবে। ফারিস ভ্রুকুসকে ফারিহাকে বলে উঠল। ভাইয়া, তোমার কি মনে হয় ভাবি তোমার রুমে যাবে? ফারিহা বলল, কেন যাবে না? ওর ঘাড় যাবে। অভিমান করছে, ভাঙাই দিব। কিন্তু এখন আমার ঘরে আমার সাথে থাকা লাগবে। আমি থাকতে পারবো না, আর ঘুমাতেও পারবো না ওরে ছাড়া। ফারিস ব্যাকুল কণ্ঠে বলে উঠল, আমি এই রিস্ক নিতে পারুম না ভাই। ভাবি যদি জানে কষ্ট পাবে। একটু সময় দাও তাকে এবং নিজেকে। গুছিয়ে উঠতে হবে সবকিছু। তাড়াতাড়ি ফল খারাপ হয়। ফারিহা বলল। অগত্যা ফারিসকে নিজের রুমে যেতে হলো। মোহকে আর রাতে দেখতে পেল না। ইউ আর মোস্ট ডিয়ারেস্ট পানিশমেন্ট অফ মাই লাইফ সুইটি। এই বলে বাঁকা হাসি দিয়ে ফারিস ঘুমানোর চেষ্টা চালাতে লাগলো। সকালবেলা ফারিহা কোচিং থাকার কারণে সে একেবারে কলেজ ড্রেস পরে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল। আজ গাড়ি নিয়ে বের হবে না। কানে হেডফোন গুঁজে রিক্সাতে উঠে চিপস খাইতে খাইতে গেল কোচিংয়ে। কোচিংয়ে আসার পর রিক্সাওয়ালাকে টাকা দিয়ে নিচে নামলো যখন, এক বাইকওয়ালা কই থেকে জোরে গাড়ি চালাচ্ছিল। দুর্ভাগ্যবশত ফারিহাকে লেগে যায়। বেশি ব্যথা না পেলেও কবজি খানিকটা ছিলে যায়। আহ বলে নিচে বসে পড়ল ফারিহা। বেচারা বাইকওয়ালা মাথা থেকে হেলমেট খুলে হন্তদন্ত হয়ে আসলো ফারিহার কাছে। কাছে এসে দেখতে চাইলে ফারিহা এমন কটমট করে তাকালো যে এক্ষুনি ওকে খেয়ে ফেলবে। ধাক্কা দিয়ে ফালাইয়া কি তামাশা দেখতে আইছেন? একদম টাচ করবেন না, সরেন। ফারিহা নিজে উঠে দাঁড়িয়ে জামা ছেড়ে ভেতরে গেল। এদিকে আশেপাশের মেয়েরা ছেলেটাকে হা করে গিলে খাচ্ছে। আরে ব্রো, মেয়েটা তোরে একেবারে ভাওনা দিয়ে চলে গেল। একটা ছেলে বলল, এইটা দেয়া পলিটিশিয়ান সুলেমান আঙ্গেলের একমাত্র মেয়ে। ছেলেটি বলে উঠল, অবাক যখন ফারিহাকে দেখতে পেল। সুলেমান ফাজের একমাত্র ফারিহা ফাজ। এই নোহা চৌধুরীকে ইগনোর করে মনের ভিতর যে ভালোবাসার আগুন জ্বালালো সেটার কি হবে? শয়তানি হাসি দিয়ে বলল নুহাস। রাফায়েত নুহাস চৌধুরী সন অফ কবির চৌধুরীর একমাত্র ছেলে। নামি দামি ব্যবসায়ীদের মাঝে একজন। পড়াশোনা শেষে কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছে। বাবার ব্যবসাতে হাত লাগানোর আগে একটু লাইফটাকে এনজয় করছে। বাইক তারই। তার বাবার থেকে কাল শোরুম থেকে লেটেস্ট মডেল নিয়েছে। চেহারা, অ্যাটিটিউড এবং চলাফেরা অলওয়েজ খাতারনাক। মেয়ে মানুষের ক্রাশ হলেও মেয়ে মানুষের কাছ থেকে অলওয়েজ দূরে থেকেছে সে। ফারিহার কটমট করে তাকানো নুহাসের মনে একটা আলাদা উত্তেজনার জ্বালা সৃষ্টি করেছে। আই কান্ট ওয়েট টু সি হার ফর নেক্সট টাইম অ্যান্ড অবভিয়াসলি আই নিড হার মাই লাইফ। ওয়েলকাম হানি, গেট রেডি টু কাম নুহাস কিংডম। বাঁকা হাসি দিয়ে অন টাইম ব্যান্ডেজ কিনে পাঠালো নুহাস ফারিহার জন্য। সুলেমান আর এভরিল অবাক হয়ে সামনে বসে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে। সামনে বসে থাকা ব্যক্তিটি বলছে, আমার ছেলে আপনার মেয়েকে শপিং মলে দেখে পছন্দ করে ফেলেছে। সে আপনার মেয়েকে বিয়ে করতে চায়।
ভদ্রলোক বলে উঠল। এপ্রিলের চিনতে অসুবিধা হয়নি ছেলেটাকে। এই ছেলেটা সেদিন মোহকের নাম আর কি কি জিজ্ঞেস করেছিল। আমার মেয়ে ইন্টারমিডিয়েট পড়ে, এখন বিয়ে দেব না, সুলেমান বলল। আঙ্কেল, আমি আপনার ছোট মেয়েকে চিনি। আপনার বড় মেয়েকে আমি বিয়ে করতে চাই। স্যুট পরা একজন সুদর্শন ছেলে বলে উঠল। ওটা আমার মেয়ে না, ওটা আমার বড় ছেলের বউ। এপ্রিল বলল, হোয়াট? ছেলেটা এক প্রকার চিৎকার দিল। মোহ ওই সময় বুয়াকে দিয়ে চার নাস্তা দিয়ে পাঠালো। এই, তুমি ম্যারিড? আগে বলনি কেন? আর হলেও আমি ডিভোর্স দিয়ে ছাড়াবো মাইন্ডেড। ছেলেটি রেগে বলল। মোহ তো ভ্যাবাচাকা খেয়ে গেছে আচমকা প্রশ্নে। এপ্রিল সামনে এসে দাঁড়ালো। গিভ সাম, গিভ বয়, ইউ আর টকিং টু মাই ডটার ইন ল, কিপ ইউর ভয়েস ডাউন। এপ্রিল রেগে বলল। এদিকে ফারিস ওপর থেকে শার্ট ফোল্ড করতে করতে আসে। যখনই ছেলেটা মোহর কাছে এসে দাঁড়িয়েছে তা দেখে মেজাজ গরম হয়েছে। আবার যখন সে বলল ডিভোর্স দিয়েই ছাড়বে, এইটা শুনে এর মাথার রগ রাগে ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। নিচে নেমে সে ছেলেটার কাছে গিয়ে মুখের উপর এক ঘষি দিল ফারিস। আমার বউকে আমার কাছ থেকে আলাদা করবি? সাহস কত তোর? ফারিসের জানের দিকে তাকাইছোস? আই কিল ইউর ব্লাডি বিচ। ফারিস রাগে আরো কয়েকটা ঘষি দিল। লিভিং রুমের পরিবেশ থমথমে। ফারিস হাত মুঠো করে সোফায় বসে আছে। রাগে তার সারা শরীর বারবার কেঁপে উঠছে। এরকম চুপ থাকা যে কোনো তুফানের পূর্বাভাস, সেটা তার বাবা মা বুঝতে পারছে। মা, তুমি এই ছেলেরে চিনো? মোহর দিকে তাকিয়ে ফারিস প্রশ্ন করল। মোহতো মেঝেতে নখ খটিয়ে যাচ্ছে ভয়ে ঠেলাতে। বিনা কিছু করাতেই তার অবস্থা করুণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই ছেলেটাকে মোহকে শপিং মলে নামার কি কি জিজ্ঞেস করেছিল। আমি ওরে সেখান থেকে উত্তর দিয়ে টাইনা নিয়ে গেছি। এপ্রিল উত্তর দিল। ফারিস চোখ মুখ শক্ত করে মোহর দিকে তাকালো। মোহ এখনো মাথা নিচু করেই আছে। ফারিস কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল গাড়ি নিয়ে। ফারিসের এই স্বভাবের সাথে পরিচিত তার বাবা মা, এই জন্য ওনারা আর কিছু বলেনি। কিন্তু মোহের কাছে ফারিসের এই স্বভাবটা নতুন। সে বেশ ভয় পেয়েছে। এপ্রিল বুঝতে পেরে মোহকে সাথে করে ঘরে নিয়ে গেল। মনোযোগ দিয়ে কিছু কথা শোন, আমি যা বলবো এখন। এপ্রিল বলল। ফারিসের ওপর তোর অভিমান জমে আছে অনেকখানি, এটাও জানি। এটা সহজে ভাঙার নয়। আমি আমার ছেলের হয়ে সাফাই গাইতে আসিনি। আমি তোকে আমার মেয়ে ভাবি, বিধে কথাগুলো বলছি। ফারিস তোকে ডিভোর্স দিতে আসেনি, বরং তোর উপর এত বেশি দুর্বল হয়েছে যে তোর সাথে সংসার করার জন্য এসেছে সে। এতটুকু বলে এপ্রিল থামল। সংসার করতে এসেছে শুনে মোহর বুকের ওপর মনে অনেক কেজি ওজনের পাথরটা সরে গেল। জানি তুই হয়তো ভেবেছিস ডিভোর্স দেওয়ার জন্য সে এসেছে, কিন্তু না, তোর মতো আমিও ভেবেছিলাম এরকম কিছু একটা। এই কথা শোনার পর জানি তুই ওর সাথে ঢ্যাং ড্যাং করা ক্ষমা করে দিবি, কিন্তু আমি বলছি তুই এটা করবি না। এভরিলের সাব জবাব, ক্ষমা করতে না করছে তার ছেলেকে। এই কথা শুনে মোহ কিছুক্ষণ তার শাশুড়ির দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকলো। শোন, তোকে তোর গুরুত্বপূর্ণটা আরো বোঝাতে হবে। ক্ষমা করবি করে দে, কিন্তু বুঝতে দিস না। চরকা করে তাকে ঘোরা কিছুদিন। এপ্রিল বলল, মানে? চোখ বড় বড় করে বলল মোহ। মানে সোজা সাপটা তাকে তোর পিছে ঘোরা কয়দিন, যেমনটা তুই এত বছর অপেক্ষা করেছিলি। এপ্রিল চোখ ঘুরিয়ে বলল, কিন্তু মা। মোহ কিছু বলতে যাবে, তার আগের এপ্রিলের ধমক। চুপ, যা বলছি তাই করবি। ওর সামনে নরম থাকবি, কিন্তু বুঝতে দিবি না তুই সব জানিস। মাফ করে দিছোস। এপ্রিল বলল, কিন্তু মা, উনি যে রাগী, আজ যেমন ব্যবহার করলো, আমার দিকে যেভাবে তাকিয়েছিল মনে হচ্ছে আজকে কোরবানি করে দেবে। মোহর জবাব। মোহর কথা শুনে এপ্রিল ফিক করে হেসে দিল। হ্যাঁ, ওদের বংশের সবকটা এক লাইনের। রাগে আর বদমেজাজি, তবে ফারিসে একটু বেশি। ছোট থেকে ওর যা চায় দিতেই হতো, না দিলে কি যে প্রবলেম করতো। এপ্রিল বলল, কিন্তু মা, তুমি যেসব বলছো আমি কি পারবো করতে? মোহর ঢোক গিলে বলল, পারবি না মানে? পারতেই হবে, নাইলে এই ছেলেরে ডেকে এনে তোর বিয়ে দিয়ে দেব। এপ্রিল হাসি আটকে রেখে বলল, না না, আমি পারবো। মোহ তাড়াহুড়ো করে বলল। এপ্রিল হো হো করে হেসে মোহকে জড়িয়ে ধরল। কলেজ, কোচিং এর পিচির কাছ থেকে ফারিহা অন টাইম ব্যান্ডেজ পেয়ে সেটা কবজিতে লাগিয়ে রেখেছে। পিচিকে জিজ্ঞেস করেছিল কে দিল। পিচিটা কিছু না বলে দৌড় দিছে। কলেজ শেষে ক্লাসমেটদের সাথে ফারিহা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। দূর থেকে গাড়ির ভেতরে চোখে সানগ্লাস দিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে নুহাস ফারিহার দিকে। সকালে দেখার পর থেকে নুহাস ছটফট করছে ফারিহাকে দেখার জন্য। এখন ছুটি শেষে তাকে দেখতে এসেছে। কিছু বখাটে ছেলে আশেপাশে ঘুরঘুর করছে আর টিস করছে বাকি মেয়েদের। ফারিহা চুপচাপ খাচ্ছে, কিছু বলছে না, কিন্তু দূর থেকে নুহাস সব দেখছে। এই কাণ্ড দেখে সে ভীষণ রেগে গেছে। গাড়ি থেকে নেমে ওদের দিকে এগোতে যাবে, কি একটা অনেক জোরে থাপ্পড়ের সাউন্ড আসে। নুহাস এগিয়ে গিয়ে দেখলো ফারিহা একটা ছেলের চুল ধরে একের পর এক থাপ্পড় মেরেই চলছে।
আর আমার ফুচকার প্লেটে হাত দিবি? তোর সাহস তো কম না। আমার ফুচকা প্লেট থেকে ফুচকা তুলে খাস তুই? বাইর কর, এক্ষুনি ফেল। এই বলে আবারও থাপ্পড় মারতে লাগলো। আফা, মাফ করে দেন। আমি ফুচকা কেন, আমি আজ বাড়ি যেয়ে ভাতও খাবো না, সায়রা দেন। এই বলে ছেলেটা পা ধরতে আসছে, লজ্জা করে না? মেয়েদের টিস করস, আর আমার ফুচকা খেয়ে আমারে টেস্ট করার সাহস করার চেষ্টা করছোস। ফারিহার রাগে আবারও মারতে গেলে কেউ তার হাত টেনে সামনে নিয়ে আসলো। এনাফ, যথেষ্ট মেরেছো তাকে, এবার অফ যাও। যতটা মেরেছো, ওই আর কোনো মেয়েকে টিস করার আগে 10 বার ভাববে। নুহাস কথাগুলো বলল। নুহাস ফারিহার হাত ধরেছে বলে ফারিহার নিজের কোণই দিয়ে নুহাসের পেটে দিল এক গোতো। আউচ বলে নুহাস পেটে হাত দিল। নেক্সট টাইম ফারিহা ফাজের হাত ধরার সাহস করবে না মিস্টার ধলা মুরগি। স্টে ওয়ে ফ্রম মি। এটা বলে ফারিহা সামনের চোলটা ওপরে উঠিয়ে গাড়িতে উঠে চলে গেল। মেয়েদের কাছ থেকে দূরে থাকতি ঠিকই, কিন্তু মেয়েরা তোর কাছে দূরে থাকতো না। প্রেমে পড়লি তো পড়লি, এমন এক লেডি ডনের প্রেমে পড়লি যে প্রথম মিটেই মার দিল। এত করা? ডোন্ট ওয়ারি বেবি, একবার সব সেটেল হোক, তখন তোমাকে টাইট দিয়ে পানিশমেন্ট দিব, একদম কড়া করে। এ বলে নুহাস বাঁকা হাসি দিয়ে গাড়িতে উঠে পড়ল। সন্ধ্যাবেলা। ফারিস সকালে যে এখনো আসছে না দেখে মোহর টেনশনে দুপুরে খেতে পারেনি। অ্যাপ্রিল অনেকবার বলল, কিন্তু ওর ভয় লাগছে, ফারিস এখনো আসেনি এই জন্য। ফারিহার কবজিতে স্যাবলন দিয়ে মলম দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে মোহ। সুলেমান আর এভরিলকে স্ন্যাক দিয়ে টেবিলে পানি রাখছিল। কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসে ফারিস মোহর এক হাত ধরে উপরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এমন আচমকা টানার কারণে মোহর ভেতরটা ভয়ে কোকড়ে যায়। কেউ কিছু বলল না, তাদের ব্যাপার তারাই মিটিয়ে নিক। ফারিস মোহকে টানতে টানতে রুমে নিয়ে যেয়ে ভেতর থেকে লক করে দিল। স্টে হিয়ার, আমি শাওয়ার নিয়ে আসি। বের হয়ে না পেলে তোমাকে কি করব আমি নিজেও জানি না। এই বলে ফারিস তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। 20 মিনিট পর ফারিস বের হলো ওয়াশরুম থেকে। ফারিসের পরনে শুধু ব্ল্যাক কালারের 3/4 প্যান্ট। ফর্সা শরীরে বুকের মাঝে বিন্দু বিন্দু পানি। মোহর দিকে তোয়ালে এগিয়ে বলল, মুছো। ফারিস বেডে বসলো। মোহ দাঁড়িয়ে কাপা কাপা হাতে ফারিসের চুল মুছে দিতে লাগলো। ফারিস মোহর কোমরটা ধরে একটু টেনে সামনে আনলো। এই প্রথম তার স্বামীর স্পর্শ এত কাছ থেকে পাচ্ছে। মোহর এরকম কাঁপাকাঁপি দেখে ফারিস আরেকটু কাছে টেনে মোহর কোমর ধরল। মোহর সালোয়ার ওপর দিয়ে ফারিসের গরম গরম নিঃশ্বাস পড়ছে। এদিকে মোহর হাত থেমে গেছে, আর মুছতে পারছে না সে ফারিসের চুল। তার কলিজাটা মনে হচ্ছে গলার কাছে এসে আটকে গেছে। মোহর সহ্য করতে পারছে না ফারিসের নিঃশ্বাস। পাটাও মনে হচ্ছে চলছে না। কোন রকমে সরে আসতে চাইলে ফারিস আরো শক্ত করে ধরে টেনে এনে মোহর পেটে মুখ গুজে দিল। ডোন্ট মুভ, ডু হোয়াট আই সে। মোহর পেটে মুখ গুজে কথাগুলো বলছিল ফারিস। বুঝতে পেরেছে সে আর সরাতে পারবে না। নিজেকে সামলানো বড় দায় হয়ে গেছে তার আজ। কোনোরকম ঢোক গিলে তোয়ালে দিয়ে চুল মুছল। বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পর ফারিস মোহর পেট থেকে মুখ সরিয়ে মোহর হাত ধরে তার সামনে বসালো। বসো, আমি আসছি। এই বলে ফারিস আলমারির দিকে গেল। প্যাকেট নিয়ে মোহর সামনে ধরল। মোহ প্যাকেটের দিকে তাকাচ্ছে একবার, আর একবার ফারিসের দিকে। ফারিস নিজে প্যাকেট খুলে দিল। প্যাকেটের ভেতরে জিনিস দেখে মোহ অবাক হলো, কারণ প্যাকেটের ভিতর ছিল স্বর্ণের চুড়ি, নাকফুল, কানের দুল, ছোট করে সিম্পল আংটি আর চেন। আমি কি করব এগুলো? মোহ অবাক হয়ে প্রশ্ন করল। ফারিস কোনো জবাব দিল না। চুড়িগুলো মোহর হাতে পরিয়ে দিল। নাকফুল আগেরটা খুলে নিজের আনা পছন্দ মতো বালি সিস্টেম নাকফুল পরালো, কানের দুল পরালো, আংটি পরালো। চেন পরানোর সময় ফারিস মোহর ঘাড়ে একটা কামড় দিল। মোহ এমনিতেই শিউরে উঠছিল। যখন এইসব পরা ছিল তখন তো মনে হচ্ছে এই কামড়ে মরেই যাব। ফারিস যেখানে কামড় দিয়েছিল সেখানে ঘন ঘন চুমু দিল কয়েকবার। মোহ ফারিস হাত খামছে ধরে। বেশ কিছুক্ষণ পর ফারিস সরে আসে, কিন্তু মোহ চোখ বন্ধ করে আসে। এগুলো কখনো খুলতে যেন না দেখি। এগুলো সবসময় পরার জন্য সিম্পলের মধ্যে এনেছি আমি। কখনো খোলা দেখলে খবর আছে। ফারিস বলল। মোহ চোখ খুলো ঠিকই, কিন্তু তাকাতে পারছে না, লজ্জায় সে ফারিসের দিকে। ফারিস মোহর সামনে হাঁটুর ভরে বসল। মোহর কোলে মাথা দিল। মোহর হাত টেনে নিয়ে নিজের মাথাতে রাখল। মোহ তো অবাকের ওপর অবাক হচ্ছে। একদিনে এত কিছু সইবে তো? জানি আমি ভুল করেছি, ভুল না অন্যায় করেছি, কিন্তু ভুলের শাস্তি তুমি যা দিবা মেনে নেব। কোলে মাথা রেখে বলছে ফারিস। তুমি যদি ছেড়ে যাওয়ার কথা চিন্তা করো, তোমাকে মেরে মাটিতে পুঁতে দেব। যে আলাদা করার বিন্দুমাত্র ট্রাই করবে তাকে দুনিয়া থেকে সরাতে আমি 2 সেকেন্ড সময় নিব না।
কিন্তু তুমি যদি আমার কাছ থেকে এখন এই মুহূর্ত থেকে সরে যাওয়ার কথা ভাবো, আই প্রমিস টু আল্লাহ, আই উইল কিল ইউ। ডোন্ট ইউ এভার দেয়ার টু টেস্ট অ্যাওয়ে ফ্রম মি। যত পারো সামনে থেকে শাস্তি দাও, আমি তোমার মুখ দেখে সহ্য করে নিব। কিন্তু দূরে গেলে কি করব বলেই দিয়েছি। তুমি আমার, তোমাকে চাই আমি, শুধু মাইন্ডেড। ফারিস কোলের মধ্যে মাথা রেখে এতগুলো কথা বলে গেল। ফারিস মাথা তুলে মোহর ঠোঁটে বেশ কিছুক্ষণ চুমু খেয়ে বলল, যা বললাম মাথায় থাকে যেন। এটা বলে ফোন নিয়ে বারান্দায় গেল ম্যানেজারকে কল করতে। কারণ আমেরিকা তো শেয়ার যাবে না, ব্যবসা সব এখানে সেটেল করবে। তাই যত দ্রুত সম্ভব এখানে সব শিফট হোক। মোহর হাত আপনা আপনি ঠোঁটে চলে গেল। খুশির কারণে চোখ দিয়ে উপসে জল পড়ল। তুমি শুধুই আমার, তোমাকে চাই শুধু। এসব শুধু তার কানে বাসে। যে দেখতে দেখতে দিন চলে আসে ফারিহার জন্মদিনে। তবে এপ্রিলের ইচ্ছে নাই ধুমধাম জন্মদিন পালন করার। সে খ্রিস্টান পরিবারের মেয়ে হলেও সুলেমানকে বিয়ে করে সে মুসলিম ধর্ম নিয়েছে। ফারিহার জন্মদিন পালন না করলেও ফারিহার জন্য সুখ শান্তির বাসায় ইমাম সাহেব ডেকে মিলাদ দিবে। ফারিহার পছন্দের খাবার সে আর মোহ মিলে বানাবে। মোহকে ফারিসা আর ফারিহার রুমে ঘুমাতে দেয় না। এই তো কিছুদিন আগে মোহ ফারিহার রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। অমনি পিছন থেকে এসে ফারিস মোহকে কাঁধের উপর তুলে নিয়ে যাচ্ছে রুমের দিকে। মোহ এদিক ওদিক তাকাচ্ছে কেউ দেখলো কিনা। শরমে তার মাথা শেষ হয়ে যাবে কেউ দেখলে। ঘরে এসে বিছানায় ধপ করে দিল ফারিস মোহকে। মোহ উঠতে চাইলে মোহকে বিছানার সাথে চেপে ধরে বলেছে সে, তোরে বলছি না, যা শাস্তি দেওয়ার আমার পাশ থেকে আমার সামনে রাইখা শাস্তি দিতে। তুই কোন সাহসে ফারিহার রুমে ঘুমাস? নাকি দেখতে চাস আমি রেগে কিছু করি? এরকম কথা শুনে মোহ তো এক প্রকার ভয়ে চোখজোড়া বন্ধ করে আসে। ফারিস নিজেকে শান্ত করে মোহর চোখজোড়ার উপর লম্বা নিঃশ্বাস নিয়ে চুমু খেল। বুকের মধ্য নিয়ে বলল, সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার কাছ থেকে নিজেকে আলাদা করার এক বিন্দু টর্চার আমি সহ্য করতে পারবো না। ফারিস মোহর কপালে ঠোঁট রেখে কথাগুলো বলছিল। এদিকে ফারিহা ঘুমাতে পারছে না নুহাসের কলের জন্য। এই বজ্জা ছেলে ওর নাম্বার কিভাবে পেল? আবারও ফোন বাজছে, ধরল না সে। বাজতে থাকুক, মেসেজ আসলো। ফোন না ধরার সাহস দেখাও। ওয়েট, তোমার বাসায় আসি। ফারিহা এই হুমকিতে ভয় পেল। কারণ এর কিছুদিন আগে সে বাসার নিচে গাড়ি দাঁড়িয়েছিল ফোন না ধরাতে। ফোন বেজে উঠল আবার। ফারিহা অগত্যা উপায় না দেখে ফোন রিসিভ করলো। হ্যালো। এই এই আপনার সমস্যা কি? নিজের ঘুম হয় না বলে আমারে ঘুমাতে দিবেন না? আজ তো একটা খাটাস লোক। ফারিহার আগে গজরাতে গজরাতে বলল, এই আমি ডেইলি শাওয়ার নিই, কই থেকে খাটাস হলাম? আর তুমি ফোন না ধরে আমার শান্তির ঘুম কেড়ে নিয়ে নিজে কিভাবে ঘুমাও কুম্ভকর্ণ? নুহাস বলল, এই শুনেন, এত পেঁচাল পাড়ার টাইম নাই। ঘুম ভাল লাগে আমার, আমি ঘুমাবো। ঘুমকেই দরকার, রাখেন ফোন। ফারিহা বলল, হ্যাঁ, বললেই হলো ঘুম দরকার। আমার তোমাকে দরকার। ঘুম সাইডে রাখো, মাথা গরম করো না। একটু সুন্দর করে কথা বলো বাবু। নুহাস একটু নুয়ে বলল, কে বাবু? আমি কি 2 বছরের বাচ্চা? ফিডার খায় যে বাবু ডাকেন? আজ তো একটা শয়তানের নানা। ফারিহা বলল দাঁত কিরমির করে, এইভাবে চলতে থাকলে তাদের টম অ্যান্ড জেরির মতো সারাক্ষণ খুনসুটি। আজকাল নুহাসের উপরেও ফারিহার মায়া জন্মে গেছে। 1 মিনিট কল দিতে দেরি, বেচারাকে একদম ধুয়ে দেয়। তবে নুহাস ফারিহা এই ঝাঁঝিকি রানীওয়ালা লোকটাকে প্রচণ্ড ভালোবাসে। কারণ এই জন্য সে তার প্রেমে উপুত করে পড়ে গেছিল। জন্মদিন রাতে কেউ উইশ করতে আসে নাই ফারিহাকে, কিন্তু এই নিয়ে তার মাথা ব্যথা নেই। কিন্তু নুহাস তাকে একবারের জন্য কল করে উইশ করার প্রয়োজন বোধ করল না। এই ভেবে তার কান্না পাচ্ছে। এভরিল আর মোহ দুজন মিলে অনেক রকমের রান্না করছে, সব ফারিহার পছন্দের। দুপুরে সবাই মজা করে খেলেও ফারিহা খাবারে মন বসাতে পারেনি। ভেতর থেকে কান্নাগুলো দলা পাকিয়ে মনে হচ্ছে ঠেলে বের হয়ে আসবে। সারাদিনেও একটাবার নুহাস ফোন দেয়নি ফারিহাকে। বিকেলবেলা মিলাদ পড়ানো শেষ হলো কিছুক্ষণ আগে। মোহ সবার হাতে মিষ্টির প্যাকেট দিচ্ছে। এতিমরে এখনো ঘরের বউ রাখছো, যার জন্য তোমার ছেলে দেশ ছাড়লো। 3 বছর আসলো না, তারে কিভাবে মাথায় রাখো? অবশ্য মেলোভি না হলে কি থাকে। আমি হলে ওই দিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। কটূক্তি করে বলল এক মহিলা। মহির চোখে পানি এসে পড়েছে অলরেডি। চলে যাওয়ার জন্য অন্যদিকে পা বাড়ালে কেউ তার কোমর শক্ত করে ধরে সামনে আনলো। এভরেল আর ফারিহা রেগে কিছু বলতে যাবে, সুলেমান ইশারা করে চুপ করতে বলে সামনের দিকে তাকাতে বলল, আচ্ছা তাই মিসেস মজুমদার, আমার বউ না হয় এতিম, আমি ওর জন্য ঘর ছেড়েছি, কিন্তু ওর জন্য যে আমি পাগল হয়ে ওর সাথে সংসার করার জন্য আসি, সেটা দেখলেন না? আর কি বলছিলেন লোভী? আই থিঙ্ক আপনার মেয়ে থেকে আমার বউ কম আসে এই ক্ষেত্রে। আমার বউ আমার ভালোবাসার লোভী।
আমার বউ আমার ফ্যামিলির প্রতিটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য লোভী, কিন্তু আপনার মেয়ে বাচ্চা দুইটা হয়েও পরকীয়া করে টাকার জন্য। কেন? স্বামী তার ব্যবহারের জন্য তার হাতে হাত খরচে টাকা দেয় বলে? ফারিস মুচকে এসে কথাগুলো বলল। মিসেস মজুমদারের মুখ অপমানে লাল হয়ে গেছে। তিনি চলে যেতেই ফারিস মোহর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ঠ্যাং অলওয়েজ অন থাকে। নিজের স্ট্যান্ড নিতে পারো না, খালি ভ্যাভ্যা করে কাঁদতে জানো, আর আমারে কিভাবে চিপায় ফেলতে হয় সেইটা জানো। মোহ ভাবছে সে কখন তাকে চিপায় ফেলল। ফারিসের মোহর প্রতি স্ট্যান্ড নেওয়াতে ফারিহা সোফার ওপর দাঁড়িয়ে জোরে জোরে শীষ বাজালো। সন্ধ্যাবেলা সবাই বসে নুডলস খাচ্ছে। এই মুহূর্তে এক ফ্যামিলির বাসার মধ্যে আসলো বিভিন্ন থালি নিয়ে। থালির ওপরে কাপড় দেওয়া, বুঝে যাচ্ছে থালির নিচে কিছু আছে। ফারিহা চোখ তুলে তাকালে সে ঝটকা খায়। সামনে আর কেউ না, নুহাস সাদা পাঞ্জাবি পরে কিলার লোক দিয়ে হেসে আসছে। ফারিহার মাথা এক প্রকার ভৌ ভৌ করছে, এরা কেন? ব্রো, কেমন আছো? বলেই ফারিসের সাথে ম্যানলি হাঁক করল নুহাস ফারিসকে। ফারিসও সেমভাবে জড়িয়ে ধরল। অবাক করার বিষয় ফারিহার কাছে তা হলো তার ভাই নুহাসকে তুই করছে। তার মাথা ভার হয়ে যাচ্ছে এইসব দেখে। সে জানতে পারল আমেরিকার ইউনিভার্সিটিতে জুনিয়র ছিল নুহাস, আর তাদের সম্পর্ক অনেক ভালো। উঠা বসা সবখানে প্রায় জায়গায় উপস্থিত থাকতো সে, কিন্তু দেশে আসার পর দেখা হয়নি তাদের আর। ফারিহার মাথায় আরেকটা ঝটকা পড়ল যখন সে শুনল আজ তার আকত, তাও আবার নুহাসের সাথেই। তাই ভাই শুধু না, তার ফ্যামিলির সবাই মিলে আগে থেকেই মিট করে এটা প্ল্যান করে রেখেছে। আগে আকত হবে, তারপর ফারিহার ভার্সিটি শেষে অনুষ্ঠান হবে। ফারিহার মুখ দেখার মতো হয়ে আছে, সে শুধু কাঁদতে বাকি রেখেছিল। মোহ ফারিহাকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে আসলো। দেখতে নীল শাড়িতে নীল টুকটুকে পরি লাগছিল। চোখের সামনে নুহাস আর ফারিহার বিয়ে হয়ে গেল। নুহাস সবার আড়ালে ফারিহার কোমর চেপে ধরল। ফারিহা চোখ বড় করে তাকাচ্ছে। হ্যাপি বার্থডে আমার ঝাঁসি কি রানী, এইটা তোমার বার্থডে গিফট। এইটা দিব বলে সারাদিন কল দিইনি। গত রাতেও অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি। গেট রেডি টু টলারেট মাই টর্চার বেবি। নুহাস ফিসফিসিয়ে বলে বাঁকা হাসি দিল। আমার সুখের দিন শেষ, ফারিহা বিড়বিড় করে বলল। সবাই মিলে একটা হ্যাপি ফ্যামিলি ফটো নিল, দুই ফ্যামিলি মিলে। 9 মাস পর মোহকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশনে। সে প্রেগনেন্ট। হ্যাঁ, সে ফারিসের বাচ্চার মা হতে চলেছে। ফারিসকে সে শাস্তি দিতে না পারলেও প্রেগনেন্সি সময় ফারিসকে সে চরকা আকারে ঘুরিয়েছে। কখনো এ খাওয়ার আবদার, কখনো গোসল করানোর, কখনো বমি পরিষ্কার করানোর, কখনো মাথায় তেল দেওয়ার। ফারিসকে নাকানি চোবানি দিয়েছে সে, কিন্তু ফারিস এইসব কিছু কখনো ক্লান্ত হয়নি। ফারিস যখন দেখল মোহ প্রেগনেন্ট, তখন এত বেশি খুশি হয়েছিল, মোহকে নিয়ে সারা রাত কোলের মধ্যেই ছিল সে। নার্স দুটো এসে দুইটা বাচ্চা নিয়ে আসলো। মোহর টুইন বেবি হয়েছে। বাচ্চা কোলে নেওয়ার আগে ফারিস জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ কেমন আছে? নার্স হেসে বলল, তিনি আশঙ্কামুক্ত, দেখা করতে পারেন। এপ্রিল 2 নাতি আর নাতিকে নিয়ে মহা খুশি। সারা হসপিটাল জুড়ে মিষ্টি দিচ্ছে সুলেমান। আমরা কখন নিব বাচ্চা বেবি? নুহাস ফারিহাকে বলছে। তারাও ফুপা ফুপি হওয়ার আনন্দে এদিক সেদিক ছোটাছুটি করছে। বেবি ডাকো, আবার বাচ্চা চাও, আস্ত একটা হাদারাম। ফারিহা মুখ ভেঙচি দিল। নুহাস ভ্যাবাচাকা খেয়ে গেল। এই মেয়ের মুখে কিছু আটকায় না। ফারিস কেবিনের দরজা খুলে মোহর কাছে গেল। ক্যানোলা হাতে নিয়ে শুয়ে আছে। কারো উপস্থিতিতে সে চোখ খুলো। সেই ইশারায় পাশে বসতে বলল ফারিসকে। ফারিসের ভয় এত বেশি ছিল যে মোহর প্রেগনেন্সির সময় তাদের ওপরের রুমটা নিচে করেছিল। মোহকে বেড থেকে নামতে দিত না, নামলেই অনেক বকত সে। ভালোবাসি। মোহ ফারিসের দিকে তাকিয়ে বলল। এই প্রথম মোহ ফারিসকে তার ভালোবাসি কথাটা বলল। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। ফারিস মোহকে জড়িয়ে ধরল, কিন্তু এর মধ্যে এভরিল, সলিমান, ফারিহার নুহাস দরজা ঠেলে বেবিদের নিয়ে ঢুকলো। এখন আর রোমান্স হবে না, এখন আমাদের বেবিদের সময়। নুহাস বলে ওঠে। মোহ আর ফারিসের মাঝে দুইটা বেবি রেখে দিল। রুমে সবার হাসির রোল পড়ল। এইভাবে কেটে যাক তাদের সুখ শান্তির জীবন। সমাপ্ত।